আচ্ছা, গত ক্লাসে কেউ ছিলেন না, এরকম নতুন কেউ আছেন? আচ্ছা, গত ক্লাস ছিলেন না, আপনারা ছিলেন না, ওকে। আর অনেকে তো এখনো এসে পৌঁছায়নি মনে হচ্ছে। ওকে, হ্যাঁ, যারা ছিলেন না, আমরা গত ক্লাসে ওরিয়েন্টেশন ক্লাস ছিল আর কি, ঠিক আছে? তো ওই ক্লাসে মোটামুটি আমরা কয়েকটা বিষয় নিয়ে কথা বলছি, রেকর্ড আছে, রেকর্ড দিয়ে দেওয়া যাবে। হ্যাঁ, তো রেকর্ড আপনারা গ্রুপে, আপনাদের মনে হয় ক্লাস ভিডিও লিংক দিয়ে দিছে না গ্রুপে? দিয়েছে। তো এখানে আপলোড দিয়ে দেওয়া হবে, ওটা ক্লাস দেখতে পারেন। হুম। আহ, আসলে টপিক নিয়ে কোনো আলোচনা ওইভাবে হয় নাই, ইনিশিয়াল কিছু কথাবার্তা এখানে ছিল, ঠিক আছে? তো আজকে দেখেন 11টা 23 বাজে, গত ক্লাসে প্রথম আমরা কথা বললাম, আজকে অনেকেই উপস্থিত ছিল, এসে পৌঁছায় নাই, ঠিক আছে? তাহলে বলেন, আমি তো দেরি করে ঢুকলাম, তাহলে যদি সময়টা ঢুকতাম তাহলে তো সময় অনেকখানি কথা বলা হয়ে যেত, তাই না? এখন আসেন আসেন ভাই। হ্যাঁ, আচ্ছা। আর কেউ আছে বাইরে? ওকে, যাই হোক। তো যারা নতুন আসছেন তাদের আমার পরিচয়টা একটু দেই। আমি হাসনাত আবির, আর আমি আপনাদের এই কোর্সের ইন্সট্রাক্টর হিসেবে থাকবো। আর আমার সম্পর্কে জানার দরকার হলে আমার নাম গুগল করবেন, ঠিক আছে? গুগল করলে সব ডিটেল পেয়ে যাবেন। হ্যাঁ, এখানে আমার লিঙ্কডইন আছে, ওয়েবসাইট আছে, বিজনেস প্রোফাইল আছে, কোথায় কোথায় কাজ করি সবকিছুই আছে, ঠিক আছে? তো মুখে আর বলার হচ্ছে প্রয়োজন নাই, আপনাদের দরকার হলে এখান থেকে দেখে নেবেন। হ্যাঁ? ঠিক আছে। তো মূলত যে বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো, সেই বিষয়টা হলো, গতদিনও বলছি কিছু কথা, সেটা পার্সোনাল কিছু ব্র্যান্ডিং এর উপরে ছিল। তো আজকেও ওর বিষয়ে কিছুই কথা বলবো, ঠিক আছে? তো মূলত দেখেন, গত ক্লাসেও বলছি যে এই কোর্সে যেহেতু আসছেন, কিছু স্কিল ডেভেলপ হয়ে যাবে, বাট স্কিল সেল না করতে পারলে স্কিলের কোনো ভ্যালু নাই, ঠিক আছে? তো এখন আমরা এই বাংলাদেশের থেকে আসলে অনেক কিছু বুঝতে পারি না, বা পৃথিবী আসলে কিভাবে চলতেছে আমাদের কোনো আইডিয়াই নাই। এটাই কিন্তু বাস্তব, ঠিক আছে? ধরেন, নর্মালি এই যে পৃথিবীতে এত ওয়েবসাইট আপনি দেখেন, বিলিয়ন বিলিয়ন ওয়েবসাইট আছে। তো এই ওয়েবসাইট গুলোতে কি আছে আসলে বলেন তো? বিভিন্ন কন্টেন্ট আছে, বিভিন্ন পোস্ট পাবলিশ করা হয়, তাই না? কিছু কিছু ওয়েবসাইটে কিছু ভিডিও পাবেন, কিছু ছবি হয়তো বা পাইতে পারেন, বাট মোস্টলি তো টেক্সট বেসড কন্টেন্ট, তাই না? এখন আপনার কাছে এটা মনে হতে পারে যে ভাই, এই লেখা কি মানুষ এখন পড়ে? মনে হতে পারে না? হতেই পারে। বা ধরুন, আমরা জীবনে কয়টা বই পড়ছি, হাতে গুনে বলে দেওয়া যাবে কয়টা বই পড়ছি, মানে একাডেমিক পড়াশোনার বাইরে কে কয়টা কয় রাইটারের বই পড়ছে এটা হাতে গুনে বলে দেওয়া যাবে, ঠিক আছে? তো আমাদের কিন্তু আসলে এই পড়ার অভ্যাসটা নাই, তাই না? বা নলেজ অ্যাকোয়ার করার যে অভ্যাসটা, ওটা আমাদের ভিতরে নাই, আমাদের কালচারে এটা নাই। আমরা কি করি, আন্দাজে একজনের সাথে আরেকজন, মনে করেন যে একটা কমিউনিকেশন বিল্ড আপ করি, এটা নিয়ে আমরা ওই যে নেই গাজানো বলে না, ওই নেই গাজায় আর কি, মানে কোনো ধারণাই নেই আসলে সে কি বলতেছে, মানে আমার বিরোধিতা করার আমি করে যাচ্ছি, ঠিক আছে? তো উইদাউট নলেজ আসলে আগানো কঠিন, এই জন্য আমাদের এই পড়াশোনার অভ্যাসটা একটু তৈরি করতে হবে। সেটা কিরকম? পড়াশোনা বিভিন্ন ভাবে করা যায়, ঠিক আছে? আচ্ছা, কারো কি কম্পিউটার ওপেন আছে এখানে? কম্পিউটার ওপেন থাকলে এটা শাটডাউন দিয়ে দেন, এখন কম্পিউটার প্রয়োজন নেই। তো মূলত আমরা যে বিষয়টা নিয়ে কাজ করব, বা যে বিষয়গুলো আমাদের আগ্রহের কেন্দ্রে আছে, সেগুলো নিয়ে আমরা একটু পড়াশোনা করার চেষ্টা করব। এটা কিন্তু মোবাইলেই করা যায় এখন। তো আমরা যেহেতু এই ডিজিটাল মার্কেটিং ফিল্ডে আসছি, আমাদের কিন্তু খুব বড় একটা পার্ট আছে ওয়েবসাইট নিয়ে, খুব বড় পার্ট। আপনারা হয়তো বা নাম শুনছেন এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো এটা কিন্তু টোটালি ওয়েবসাইট বেস, তাই না? তো এখন আপনার কাছে প্রথমে এই কোশ্চেনটা আসবে যে ভাই, ওয়েবসাইট নিয়ে যে এত কাজ করবো, ওয়েবসাইট মানুষ কি এই টেক্সট গুলো পড়ে, বা এই কন্টেন্ট কি পড়ে? এখন ওই যে বললাম, আমি আপনি বাংলাদেশে থেকে আসলে পৃথিবীর কালচার সম্পর্কে কোনোই আইডিয়া পাবো না। আসলে পড়ে। আপনি এক একটা ওয়েবসাইট যদি দেখেন, মিলিয়ন মিলিয়ন্স অফ ট্রাফিক আছে এখানে, মানে ভিজিটর আছে। ইউটিউবে যেরকম ভিউজ দেখা যায় যে কয় মিলিয়ন ভিউজ হয়েছে, ফেসবুকে কয় মিলিয়ন ভিউজ হয়েছে দেখা যায় না, ওয়েবসাইটের ভিজিটরও দেখা যায়, ঠিক আছে? তো তখন আপনি বুঝতে পারবেন যে আসলে ওয়েবসাইটে এত ভিজিটর এসে কি করে, তারা এখানে কন্টেন্ট পড়ে। আমার আপনার হয়তো বা ধৈর্য নাই, কিন্তু যাদের আছে তারা পড়ে, এবং তাদের কালচারেও এটা আছে, ঠিক আছে? এবং
আমি আপনাদেরকে বলবো যে একজন ভালো ডিজিটাল মার্কেটার হয়ে উঠতে হলে আপনাকে ওই কালচারটা বুঝতে হবে। কেন? কারণ ডিজিটাল মার্কেটিং এর সবচেয়ে বড় যে কাজগুলা এগুলো সব কিন্তু ওই কালচার বেস। এটা ওই কালচার বলতে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি বোঝাচ্ছি আমি, বা আরো যদি স্পেসিফিক করতে পারেন তাহলে ইউএস, কানাডা, ইউরোপিয়ান যে সমস্ত কান্ট্রি আছে এই কান্ট্রিগুলো, আপনাকে ওদের কালচার বুঝতে হবে। ওরা কিভাবে চলাফেরা করে, ওরা কিভাবে কেনাকাটা করে, ওদের আসলে অ্যাক্টিভিটি গুলা কি, ওদের ডেইলি রুটিন গুলা কেমন হয়, এটা বুঝতে হবে। আদারওয়াইজ আপনি মার্কেটিং করতে পারবেন না, কারণ মার্কেটিং মানুষের লাইফের সাথে কানেক্টেড। আপনি দেখেন, আহ, দিন শেষে বাজারে যে আপনি ফেয়ার অ্যান্ড লাভলি কেনেন, আপনি দিন শেষে বাজারে যে পেপসোডেন্ট কেনেন, কোলগেট কেনেন, তাই না? দিন শেষে যে আপনি ওই যে ব্র্যান্ড গুলো সবচেয়ে বেশি পরিচিত বা যাদের অ্যাড গুলো আপনি দেখেন, আপনি ওইটা যেই কেনেন, এবং ওই অ্যাড গুলো আপনার সাথে কানেক্ট করে দেওয়া হয় আপনার লাইফের সাথে, এবং আপনি ওই কারণে ওইটা সবসময় ইমাজিন করেন। আমি যে প্রায় দেখি এখন আগের যুগের অ্যাড গুলো নিয়ে মানুষ ভিডিও বানাচ্ছে যে আগের অ্যাড গুলো কত সুন্দর ছিল। ওইগুলো কিন্তু আমিও ক্লিক করে করে দেখতেছি, আমারও একটা মানে ইয়ে আসতেছে, আচ্ছা তাই তো এই অ্যাড গুলো ওই সময় দেখতাম, এই সময় টেলিভিশনে অ্যাড হইতো, এবং অ্যাড গুলো দেখার জন্য একটা সময় মানুষ টিভির সামনে বসে থাকতো, এত সুন্দর সুন্দর অ্যাড দেওয়া হতো। এখন তো আসলে সেগমেন্ট চেঞ্জ, অনেক কিছু চেঞ্জ, এখন মানুষ টিভি দেখে না, অ্যাড দেখবে কখন, তাই না? আমি লাস্ট কবে টিভি দেখছি আমার মনে নেই, কারণ আমার আসলে ওই ধৈর্যই এখন নাই যে টিভি চালাই দিয়ে আমি একটা কন্টেন্ট দেখবো আর ওই মাঝে মধ্যে বিজ্ঞাপন হবে, বসে বসে দেখবো, এই ওই সেগমেন্ট এখন নাই, কারণ আমাদের হাতে বিকল্প আছে তো। তো বিষয়টা হলো যেহেতু ট্রেন্ড চেঞ্জ হয়ে গেছে, সবকিছু চেঞ্জ হয়ে গেছে, তো এখানে আপনাকে ওইভাবে চিন্তা করতে হবে। তো ওই কালচার অ্যাডাপ্টেশনটা খুবই জরুরি। ধরেন আপনি এই পার্ক থেকে বের হন, এখানে 10টা 15টা দোকান পেয়ে যাবেন, এবং দেখা যাবে একটা কম্পিউটারের দোকানে আপনি খাবারও পাচ্ছেন, আদার মোবাইলের চার্জার, অমুক তমুক, মানে বিভিন্ন রকম সামগ্রী পাওয়া যায়। আবার একটা মুদিখানার দোকানে যাও আপনি সব পাচ্ছেন, তাই হলো ইলেকট্রিক আইটেমও আছে, মোবাইলের আইটেমও আছে, মুদিখানার আইটেম তো আছেই, আবার গরুর খাবার পাচ্ছেন, ছাগলের খাবার পাচ্ছেন, পাখির খাবার পাচ্ছেন, মানে যা লাগবে সবই আছে, আছে কি না? কিন্তু আপনি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে বের হন তো, আপনি বাসার পাশে এরকম 5টা 7টা দোকান পান কিনা? পাবেন না। ওদের দেশের কেনাকাটা সিস্টেমটাই ডিফারেন্ট, কালচারটাই ডিফারেন্ট। ওরা কি করে, মোস্টলি সবকিছু অনলাইন থেকে কেনে, আর যেগুলো দেখে কেনা দরকার সেগুলো সুপার শপে যায়, এবং এক একটা ক্যাটাগরি সুপার শপ এক এক জায়গায়। এটা আমার আপনার মতো এই বাড়ি থেকে বের হইলেই এই পাশে যান আপনি, কতগুলা এই রাস্তার উপরে দোকান নিয়ে বসে আছে, এই যে আপনার তালতলা মোড়ে, এই যে এই পাশে শঙ্করপুরের ভিতরে একটু পাশে, সব রাস্তার উপরে, মাছের দোকান রাস্তার উপরে, ঠিক আছে? ওসব দেশে এটা হয় না। মাছ কেনার জন্য জায়গা আছে, ওই সুপার শপে গিয়ে তাও ফ্রোজেন করা, এবং আপনি চাইলে সেখানে কেটেও আনতে পারেন, আবার কাটা মাছও কিনতে পারেন, সবকিছু ওইভাবে সুন্দর করে গোছানো। তো এই কালচারটা বোঝা জরুরি, কারণ আপনি এই কালচারটা যখন ধরতে না পারবেন, আপনার কাছে অনেক কিছু অবাস্তব মনে হবে। ভাই এটা আসলে সম্ভব, এটা হয়, এটা কিভাবে সম্ভব, জীবনেও শুনিনি। এটা গল্প বলি, সেটা কি, ধরেন আপনারা বাড়িতে কাটাকুটির কাজে কি ব্যবহার করেন? বটি। সবার বাড়িতে একটা করে আছে, তাই না? তো আমার বাড়িতে দেখলাম যে 2টা বটি। হ্যাঁ, তা আমি আমার ওয়াইফকে বলতেছি 2টা কেন, তো বলছে এটা আমার আব্বু দেশে। সে মানে আব্বু এটাকে দিছে কেন, এটা সাইজে ছোট, সেটা ফল কেটে খাওয়ার জন্য দিছে। আমি বলছি তোমার এতগুলা ছুরি কিনে দিলাম, এই কিনে দিলাম, তুমি সেগুলো দিয়ে বটি দিয়ে, তো ছুরি দিয়ে কাটা ঝামেলা, এটা দিয়ে আরো সহজ হয়। বুঝতে পারছেন? তো বটি দিয়ে আমরা কি করতেছি, ফল কাটতেছি, মাংস কাটতেছি, মাছ কাটতেছি, সবজি কাটতেছি, আবার আপনারে দাবরানি দিয়ে, মানে আমারও যদি দাবরানি দেওয়ার দরকার ওটা বটি দিয়ে দিচ্ছে, তাই না? তাহলে এক বটি দিয়ে সব কাজ শেষ, সব শেষ। যা দেবো ওই বডি দিয়ে কাটবে, একটা সুতো কাটার দরকার হলে বডি দিয়ে নিয়ে যাবে, কাইসি নেবে না, ছুরি নেবে না, কারণ আমাদের সিস্টেমটাই তো ওই। ধরেন একটা দড়ি কেটে দিতে বলতেছে, ওটাও বডি দিয়ে যায় কাটবে। করে কিনা বলেন? আমরা করি কিনা? মুরগি জবাই দেওয়ার দরকার হলেও বটি নিয়ে দৌড়াবে, ঠিক আছে? হ্যাঁ। তো এখন আমি তো বিভিন্ন সময় বিভিন্ন প্রজেক্টে কাজ করা হয়, তো একবার একটা প্রজেক্ট করবো, আমরা প্ল্যান করলাম নাইফ বা ছুরির উপর। আমাদের বস আমাদের প্রজেক্ট বোঝাচ্ছে যে দেখো এই করতে হবে, এই ব্যাপার স্যাপার। আমি বসকে বলতেছি, ভাইয়া ছুরি আবার এর উপরে একটা প্রজেক্ট কেমনে হয়? ছুরি তো একটাই আইটেম, তো এর উপরে প্রজেক্ট কেমনে করবো? বলছে, তুমি রিসার্চ করা যে কত রকমের ছুরি আছে বা ব্যবহার করা হয়। ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে
ওরা কি ধরনের ছুরি ব্যবহার করে বা ওদের ইউজেসটা কি। তো আমি কয়েকদিন রিসার্চ করলাম, করার পরে আমার চোখ কপালে উঠে গেল। দেখি ওরা রান্না করে, শুধু শুধু রান্না করে 350 থেকে 400 রকমের ছুরি ব্যবহার করে প্রকারান্তে। সবাই যে করে তা না, মানে এগুলো ব্যবহার হয়। হয়তো কেউ 5টা রাখতেছে, কেউ 10টা, কেউ 15টা, এইভাবে করে। তার মানে ওরা এই ধরনের কাজগুলো করে। এখন কেন করে? কারণ প্রত্যেকটা এই ছুরির ব্যবহার আলাদা। ধরেন আপনি মাংস, এই যে কয়দিন পরে তো কুরবানি, তাই না? যারা কুরবানি করে বা যাদের বাসার আশপাশে তো হয়, অনেকেই জানবেন। তো কি হবে, ওই কুরবানির সময় আপনার গরু জবাই দেবে বা ছাগল জবাই দেবে, দেওয়ার পরে মাংসটা তো কাটে। তো অনেকে কাটার জন্য কুড়াল ব্যবহার করে, অনেকে চাপাতি নাই। তো কুড়াল দিয়ে মাংস কাটলে মাংস থেতলে যায়, ও মাংস স্বাদ হয় না, ভাল লাগে না, খাওয়ার সময় রান্না করলে ভাল লাগে না। মাংসটা কাটার নিয়ম কি? চাপাতি দিয়ে এরকম করে করে চাপ দেয় না, দিলে কেটে যায়। আবার আঁশের বিপরীতে কাটলে মাংস খেতে স্বাদ লাগে বেশি। দেখবেন অনেক কিছু আছে, আপনি হয়তোবা পেঁয়াজ, বিশেষ করে দেখবেন আপনারা পেঁয়াজ তো অনেক খাবারের সাথে, কাঁচা পেঁয়াজ খান, আমি খাই অনেক খাবারের সাথে। তো পেঁয়াজ কুচি করে কাটলে একরকম স্বাদ লাগে, আবার আস্ত পেঁয়াজ ছাড়াই ছাড়াই নিয়ে খেলে আর এক রকম স্বাদ লাগে। কাটার কারণে কিন্তু এটা খেয়াল করে দেখবেন, শুধু পেঁয়াজ ছুলে আস্ত ছাড়াই নিয়ে খেলে একরকম লাগে, আর কুচি কুচি করে কাইটে খেলে একরকম লাগে। যারা খায় বা আমাদের জানার কথা। তো এখন এই কাটাকাটির কাছেও ডিপেন্ড করে খাবারের স্বাদ কেমন হবে। ঠিক আছে? তো ওরা দেখা যাচ্ছে যে কাজে যে ছুরি দরকার ওরা সেই কাজে সেটাই ব্যবহার করবে। আমাদের মতো এক বটি দিয়ে সবকিছু করে ফেলতেছে না। বুঝতে পারছেন? তো এই কালচার তো আপনি ওদের বিষয় সম্পর্কে যদি না জানেন, আপনার যদি বলি ছুরি নিয়ে একটা প্রজেক্ট করবেন, আপনি প্রথমে চোখ কপালে উঠবে আমার মতো। ভাই বলে কি? এক বডি দিয়েই সব সারা করে দিলাম, আর আপনি বলছেন এখানে 300-400 ছুরির আইটেম নিয়ে কাজ করতে। এটা জীবনেও প্রফিটেবল হবে না। স্বাভাবিক না? বোঝেন, আপনাকে আগে লাইফের সাথে কানেক্ট করতে হবে যে এটা আসলে পসিবল কিনা। তারপরে এটা মার্কেটিং। আপনি এমন কিছু জিনিস নিয়ে চিন্তা করলেন যেটা আসলে এক্সিস্টই করে না। আপনাকে আমি বললাম যে এখন চাঁদে যাওয়া নিয়ে আমরা একটা প্রজেক্ট করবো, সেটা তো আসলে এক্সিস্ট না, আমরা তো এটা করতে পারবো না। তো আপনাকে মার্কেটিং করতে হবে যেটা লাইফের সাথে কানেক্টেড সেই বিষয় নিয়ে। এখন এটা আপনি অ্যাডাপ্ট করবেন কিভাবে? এটা অ্যাডাপ্ট করার খুব সহজ কিছু প্রসিডিউর আছে। কিভাবে? আমাদের বাংলাদেশী অনেক মানুষ কিন্তু এই দেশগুলোতে থাকে, এবং এই বর্তমান ডিজিটাল মিডিয়ার কল্যাণে তারা অনেকেই বিভিন্ন টাইপের কন্টেন্ট ক্রিয়েট করে, ইউটিউব হোক, ফেসবুক হোক। তো আপনি যদি তাদের কন্টেন্ট গুলো একটু দেখেন, মাঝে মধ্যে দেখতে ভালোও লাগবে, এনজয় করবেন, আবার তাদের কালচার সম্পর্কেও আপনার একটা আইডিয়া হবে। এটা খুবই জরুরি। এবার যখনই আপনার আমি বলবো যে ভাই এটা দিয়ে এই কাজ হয়, বা এটা এই জিনিস, আপনি তখনই এটা কানেক্ট করতে পারবেন। আর কানেক্ট না করতে পারলে মার্কেটিং মানে কনসেপ্টই তো বাইরে হবে না। বুঝতে পারছেন? তো কানেক্ট করা খুবই জরুরি। যেরকম আমাদের দেশে যদি আপনার একটা জমি থাকে, ওই জমিতে আপনি যা খুশি করতে পারেন, কেউ আপনার আটকাতে পারবে না। বলেন? হ্যাঁ, আমার বাড়ির পাশে আপনার জমি আছে, আপনি চাইলে ওখানে মুরগির খামার করতে পারেন, গরুর গোয়াল করতে পারেন, পাবলিক টয়লেট বানাতে পারেন। আমি যদি বাধা দিই, বলবো "এই, তোমার জায়গায় বানাইছি, তুমি দেয়াল দিয়ে উঠাই দাও, তুমি তোমার পাশে বাউন্ডারি দাও।" উল্টো আপনি মাইর খাবেন। পুলিশে কমপ্লেন করতে যান, পুলিশ উল্টো আপনারা ধরবে, এই জমি কি তোমার? ওর জায়গায় যা খুশি করছে। ব্যাপারটা তাই না? কিন্তু এই আমি একজনের ভিডিও দেখি, ওনার হচ্ছে জর্জ হ্যালো ইউএসএ নামে একটা চ্যানেল আছে, আপনারা দেখতে পারেন। তো ওনার বাসা হচ্ছে ফ্লোরিডাতে। ওনার বিশাল বড় বাড়ি, এবং ওদের তো বাড়ির পিছনে ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যাকইয়ার্ড থাকে। তো বিশাল বড় ব্যাকইয়ার্ড, অনেক বড়। তো উনি কি করছে, মনে হচ্ছে এত ফাঁকা জায়গা, তাহলে একটু মুরগি পুষি। তো উনি একটা খাঁচার ভিতরে 3টা-4টা মুরগি পেলেছে ওখানে। এটা পুলিশ জেনে গেছে। পুলিশ জেনে যে মুরগির খাঁচা শুদ্ধ উঠায় বলছে যে রেসিডেন্সিয়াল এলাকায় এটা করতে তুমি পারবা না, এবং এটা ফার্স্ট এবং লাস্ট ওয়ার্নিং, এর পরে যদি তুমি করো তোমাকে সহ গ্রেফতার করে নিয়ে যাবো। আর যদি এটা করার আগ্রহ থেকে থাকে, যেসব এলাকায় এটা অ্যালাউড সেখানে গিয়ে করবা, এখানে না। বুঝতে পেরেছেন বিষয়টা? আপনি চাইলেই সব করতে পারেন না। সেখানে আইনের প্রয়োগ, এবং ওরা জানে ওদের দেশটাকে কিভাবে সুন্দর করে রাখতে হয়, আমরা তো জানি না। দেখেন এই পার্কটা এত সুন্দর না? অনেক সুন্দর করে কিন্তু বানানো। এরকম বিল্ডিং কিন্তু সব জায়গায় নাই। আপনি এখানকার পাবলিক টয়লেট গুলো ইউজ করেন, বিশেষ করে যেখানে ছেলেরা যায়। এই পাশে এইগুলা তো, এটা তো ফিমেল আর কি, এই যে এই পাশে যে টাওয়ার গুলো,
আমাদের ওই পাশে একটা আছে, ওইখানে ছেলে মেয়ে উভয় ইউজ করে, ছেলেরা বেশি যায়। ওই পাশে আর একটা আছে, ছেলেরা যায়। আপনি গেলে ওয়াশরুমে ঢুকতে পারবেন না, সপ্তাহে 2-3 দিন পরিষ্কার করে, কিন্তু তারপরে ঢুকতে পারবেন না, কারণ ঢুকে যে ফ্ল্যাশ করতে হয় একটা কাজ করার পরে, এটাই আমরা কষ্ট হয়, ওটা প্রেস করবে, এটা কষ্ট হয় এটা প্রেস করতে। তো এই কালচার আপনি কিভাবে ডেভেলপ করবেন বলেন? ডিজিটাল মার্কেটিং কিন্তু আপনার লাইফের সাথে কানেক্টেড, আমি এই জন্য এই কথাগুলো বলছি, ঠিক আছে? তো বিষয়টা হলো কালচার অ্যাডাপ্টেশনটা খুবই জরুরি। আপনি যদি ডিজিটাল মার্কেটিং ভালোভাবে করতে চান, এটা যদি প্রফেশনালি নিতে চান, আদারওয়াইজ আপনি করতে পারবেন না, আপনার কাছে ওই মনে হবে অবাস্তব। তো এক ওয়াশরুম বা বাথরুম নিয়ে যে কত রকম প্রোডাক্ট আছে, কত রকম কাজ করা যায়, এটা আপনার ধারণাও নাই। এই ভার্চুয়াল জগৎ নিয়ে বিভিন্ন সফটওয়্যার, বিভিন্ন রকমের টেকনোলজি নিয়ে যে কত রকমের কাজ করা যায়, মার্কেটিং করা যায়, এটা আপনার ধারণাও নাই। কখন ধারণা হবে? যখন আপনি এই ধরনের জিনিসগুলো দেখবেন বা নিজে ব্যবহার করার সুযোগ পাবেন। বাট নিজে ব্যবহার করার সুযোগ আমাদের দেশে এই মুহূর্তে নাই। আপনি চিন্তা করেন, আমাদের দেশে আসলে ইন্টারনেট এক্সপ্লোর করলো কবে থেকে? 2014-15 সালের পর থেকে মানুষের কাছে ইন্টারনেট অ্যাক্সেসটা আসছে। এর আগে লিমিটেড মানুষের কাছে ইন্টারনেট ছিল, খুবই লিমিটেড। এবং সেই ইন্টারনেট মানে ব্যবহার ওই অর্থে করা যেত না আসলে, ঠিক আছে? যারা আরো আগের কথা মনে করতে হবে, যেরকম 7-8 সাল, 9 সাল, 10 সাল, এই সময় কি করতাম, জিপির মডেম ছিল, মডেমে ইন্টারনেট কিনতাম, 1 জিবি 350 টাকা, ঠিক আছে? তার স্পিড ছিল সর্বোচ্চ 120 কিলোবাইট, 28 কিলোবাইট হতো, তাও মাঝে মধ্যে। এমনি সময় 20 কিলোবাইট, 30 কিলোবাইট এক্সটেনশন কেবল দিয়ে টাইনে মডেম ঝুলে রাখতাম বাইরে, তাও কাজ করতো না, ঠিক আছে? একটা ওয়েবসাইট লোড দিতে গেলে মাথা নষ্ট। এটা খুব বেশি দিন আগের কথা না। আমরা ইন্টারনেট পাইছি মূলত 15 সালের পর থেকে, মানে রুট লেভেল পর্যন্ত ইন্টারনেট গেছে, মানে যখন মোবাইলে ব্যবহার করা গেছে এবং মোবাইলও দাম সহজলভ্য হয়েছে তারপরে। তো আপনি এই টেকনোলজি ব্যবহার করতেছেন 5-6 বছর, ওরা করতেছে গত 30 বছর ধরে, তার বেশি সময় যাবে। তাহলে আপনি এই টেকনোলজি নিয়ে যেহেতু কাজ করবেন, এখানে ডিসিশন মেকার হবেন, আপনি ওর কালচার না বুঝলে আপনি কিভাবে ডিসিশন মেকার হবেন? দারাজ আসলো, এই যে দারাজ, আমরা অনেকেই জানি দারাজ থেকে অনেকে এখন প্রোডাক্ট অর্ডার করে, তাই না? কয়দিন আগে। আর অ্যামাজন প্রতিষ্ঠিত হয়েছে 1994 সালে। বুঝতে পেরেছেন বিষয়টা? তাহলে আমাদের আজকে থেকে কাজ হবে, আমরা বাইরের দেশে যারা থাকে, বিশেষ করে আমেরিকাতে, এরকম কয়েকটা ব্লগ বা চ্যানেল আমরা দেখার চেষ্টা করবো মাঝে মধ্যে। দেখতে দেখবেন ভালোও লাগবে, এনজয় করবেন, পাশাপাশি আপনার কিছু নলেজ তৈরি হবে যে ওরা আসলে কিভাবে কেনে, খাবার কিভাবে খায়, খাবার কি বানায়। যেমন আমরা ধরেন কম বেশি শুক্রবারে আমাদের তো উইকেন্ড, আমরা ভালো মন্দ খাই বাসায়, তাই না? ম্যাক্সিমাম ক্ষেত্রে মাংস খাই সবাই, ঠিক কিনা? আমার কথা যদি বলি, তখন আমি শুক্রবারে কি করি, সকালবেলা মাংস কিনি, গরুর মাংসই বেশি খাওয়া হয়। তো অনেকে মুরগি খায়, অনেকে খাসির মাংস খায়, যে যেটা খায় সে সেটা কেনে। কেনার পরে কি হয়, আমাদের মা বা বউ বা ভাবি বা চাচি যেই হোক রান্না করতেছে, কি করতেছে, সাদা ভাত রান্না করে দিচ্ছে, মাঝে মধ্যে পোলাও রান্না হয়, পাশাপাশি কি হলো, ওই মাংসটা আলু দিয়ে ঝোল করে রান্না করে ছেড়ে দিচ্ছে, আর আপনি খাচ্ছেন। ওই একই রেসিপি এই চলতেই আছে, চলতেই আছে, চলতেই আছে। কোনোদিন ভ্যারিয়েশন করে দেখছি আমরা এটা অন্য কোনো কিছু বানানো যায় কিনা? এখন মানুষ একটু শিখছে ভাই, একটু কাবাব খাবো, একটু স্টেক খাবো, হ্যাঁ, একটু ওই খাওয়া যায়, একটু তেহারি খায়, একটু ওই খায়। কিন্তু এই মাংসের যে কত রকম রেসিপি আছে, আমরা জীবনে এটা কিন্তু ট্রাই করে দেখিনি। তো এই জিনিসগুলো ট্রাই করে দেখতে গেলে তখন প্রোডাক্ট লাগে, আর ওই প্রোডাক্ট গুলার এই মার্কেটিং কিভাবে হবে? এই ডিজিটাল মার্কেটিং এর থ্রুতে হবে। কারণ আপনি যখন দেখা গেল যে একটা প্রোডাক্ট নাম বলা হলে আপনি এই প্রোডাক্ট কি হয়, কি করে, এটা আপনি জানেনই না, আপনি মার্কেটিং করবেন কি? বুঝতে পেরেছেন বিষয়টা? তো আমি আপনাদেরকে বলবো যে একটু এই ধরনের ভিডিও টিডিও গুলো দেখা শুরু করা। যেরকম ক্যালিফোর্নিয়া স্টেটে একটা পাড়া আছে, ওই পাড়ার ভিতরে প্রত্যেকের বাড়ির সামনে 2-3টা করে প্লেন, ব্যক্তি মালিকানা, প্রত্যেকের বাড়ির সামনে। হ্যাঁ, তো আমি একটু দেখাই আপনাদের, ভিডিও আছে অনেক, হ্যাঁ, যে
এটা কি লিখে সার্চ করলে আসবে আমি জানি না। ক্যালিফোর্নিয়া প্লেন পড়া লিখে দিই, হ্যাঁ, দেখি এখানে আসে নাকি। একটা চ্যানেলে আমি দেখছিলাম ভিডিওগুলো, এখানে আসতেছে না। আচ্ছা, একটা চ্যানেল ছিল, ওইটা হলো, এটা দেখি, এনার চ্যানেল আমি মাঝে মধ্যে দেখি, যে প্রবাসে ঘর কন্যা, এটা হচ্ছে ইন্ডিয়ান একজন, ইনি ক্যালিফোর্নিয়াতে থাকে। এই দেখেন উনি বাড়ি কিনতেছে, ওইটার একটা ভিডিও করছে। সো আমাদের এই রিয়েল এস্টেট নিয়ে প্রচুর কাজ ডিজিটাল মার্কেটারদের, এই যে প্রপার্টি কেনা বেচা, মানে আমেরিকাতে কিভাবে প্রপার্টি কেনা বেচা হয়, এনার এই ভিডিও দেখলে আপনি আইডিয়া পেয়ে যাবেন। কিভাবে ওয়েবসাইটে বিক্রির বিজ্ঞাপন দেয়, কিভাবে মানুষ ইনফরমেশন পায়, কিভাবে করে। তো আপনার কাছে একটা ক্লায়েন্ট আসলো, এসে বললো যে আমি প্রপার্টি সেল করতে চাই অমুক অমুক স্টেটে, তোমার মার্কেটিং প্ল্যান বলো। আপনি বলবেন আমার অনলাইনে বাড়ি বিক্রি করে কেমন। বুঝতে পারছেন বিষয়টা? তো আপনি যদি এই ভিডিওগুলো দেখেন, আপনি কিন্তু বুঝে গেলেন যে আসলে এটা পসিবল বা এটা এইভাবে হয়। এরপরে আপনি যে স্কিল গুলো এখানে ডেভেলপ করবেন, তখন কিন্তু আপনার এক্সিকিউশনটা সহজ হবে। বুঝতে পারছেন? এই জন্যই কিন্তু এই কথাগুলো বলা। কারণ ক্লায়েন্ট এসে বললো আর আমি আমি তো খুঁজবো আমার আশপাশে বাড়ি, আমরা তো বাংলাদেশের সব বাড়ি বিক্রির কথা চিন্তাই করতে পারি না। বাড়ি খুব কম মানুষ বিক্রি করে। এখন ঢাকা ঢাকা বা যশোরে এখন ফ্ল্যাট ফ্ল্যাট বিক্রি হয়, কিন্তু আমেরিকাতে বাড়ি বিক্রি হয়, এবং কি কি প্রসিডিওর, বাড়িগুলো বানানো থাকে এবং সাজানো থাকে ফার্নিচার দিয়ে, সবকিছু রেডি। আপনি ওই বাড়িটা কিভাবে কিনবেন, এখানে সব এই ভিডিওতে, এই যে দেখেন, এই উনি এই যে বাড়ি খোঁজার কাজ করতেছে, এই ভিডিওটা দেখলে আপনি বুঝে যাবেন যে উনি বাড়ি খোঁজার ইনফরমেশন কিভাবে পাইছে, কোথায় কোন বাড়ি আছে, সেই বাড়িগুলো কি দামে বিক্রি হয়, সব ইনফরমেশন এরা দেয় এই ভিডিওগুলোতে। তো এটাই জরুরি। ঠিক আছে? সো আপনি ডিজিটাল মার্কেটিং করলে শুধু স্কিল ডেভেলপমেন্টের ভিতরে পড়ে থাকলে হবে না। আপনাকে চিন্তা করতে হবে যে আপনি এই কালচারটা বুঝতেছেন কিনা। কারণ আমাদের মোস্টলি এই ধরনের কাজ করতে হবে ওই দেশগুলা নিয়ে। ক্লায়েন্টও সব ওইসব দেশে বেশি। ঠিক আছে? বাংলাদেশের লোকাল ক্লায়েন্ট কম। বাংলাদেশের ক্লায়েন্টরা কি করবে? আপনাকে ওই যে ফেসবুক বুস্টিং এর কিছু কাজ, হ্যাঁ, কিছু কিছু ওয়েবসাইটের কাজ পাবেন, ই কমার্সের কিছু কাজ পেতে পারেন, বাট মোস্টলি ওদের কাজ করতে হবে। ফ্রিল্যান্সিং যেটা বলে, রিমোট জব যেটা বলে, মোস্টলি ওরা। এই যে দেখেন, এই সেই ভিডিও। তো এখন যার বাড়ির সামনে ২-৩টা করে এরকম প্লেন থাকে, তাদের কালচার আর আমার বাড়ির সামনে ভাঙা সাইকেলও থাকে না, আমার কালচার কি সেম বলেন? আপনি যদি এটা না দেখেন, আপনি যদি আইডিয়া না হয়, তাহলে আপনি ওদের নিয়ে কিভাবে মার্কেটিং প্ল্যান করবেন? সেই ভিডিও আপনারা অবসর সময় দেখে নিতে পারেন। ঠিক আছে? এই চ্যানেলটা দেখতে পারেন, এই আপু হচ্ছে অনেক ভালো ভালো ইনফরমেশন শেয়ার করে। আমি ওনার ভিডিও দেখি মাঝে মধ্যে, ভালোও লাগে দেখতে, এনজয় করি, আবার ইনফরমেশনও পেয়ে যাই যে কি করে, হ্যাঁ, কিভাবে কি হয়। ঠিক আছে? এই যে প্লেন পড়া নিয়ে উনি এখানে এক্সপিরিয়েন্স শেয়ার করছে, তো এটাও আপনি দেখলে আপনার একটা ভালো আইডিয়া হয়ে যাবে যে আসলে তো এরা এরকম। ওরা কি করে, এদের বাড়ির সামনে যে রাস্তাগুলো, এইটাই রানওয়ে, এখান থেকে ওরা সব এই প্লেন উড়ায় যে যার মতো করে। এই যে ক্যালিফোর্নিয়াতে, ঠিক আছে, এই বাসার সামনে যে রাস্তা না, এটাই রানওয়ে, এটাই এয়ারপোর্ট, এটাই সব। বাসা থেকে বের হয়ে প্লেন নিয়ে বেরোচ্ছে, উড়ে চলে যাচ্ছে, কি আরাম। বুঝতে পারছেন? এবং যারা এখানে বসবাস করে সব সেই রকমের, মানে বিজনেসম্যান বা বড় চাকরি করতে, মানে নামি দামি লোক, এবং প্রত্যেকের ওই প্রাইভেট প্লেন লাইসেন্স আছে চালানোর জন্য। এবং ওসব দেশে লাইসেন্স গুলো পাওয়া যায় খুব সহজে। কোর্স আছে, কোর্স করবেন, পাস করবেন, আপনাকে লাইসেন্স দিতে হবে। আমাদের দেশের মতো ওইসব ই করে বেড়ানো লাগে না। ঠিক আছে? এক ড্রাইভিং লাইসেন্সের টেস্ট দিতে গেলে 4টা দালাল ধার লাগে আমাদের, তাই না? তো ওরা কই আছে ভাই, ওরা বাসা থেকে প্লেনে উড়ে যায়, আর আপনি এখনো সাইকেল দিয়ে চালায় বেরোতে পারলেন না। তো এমনি এমনি তো ভাই নাম করা বা এত, মানে উন্নত দেশ হয় না। আর একটা আঙ্কেলের ব্লগ দেখি, এটাও দেখতে পারেন। ঠিক আছে? ইনি হলো পাইলট, হ্যাঁ, মানে ওই দেশে পড়ালেখা করছে, ওই দেশেই সেটেলড। উনি বাংলাদেশে এই যে লাস্ট 11 মাস বাংলাদেশে ছিল, বাংলাদেশেও থাকে। তো এনার ভিডিওতে প্রচুর ইনফরমেশন দেয় উনি, আঙ্কেল, অ্যাডভেঞ্চার টিউব, এবং ইনি ট্রাম্পের সাথেও কিছু কাজ করছে। তো এনার ভিডিওতে প্রচুর ইনফরমেশন পাওয়া যায়, উনারা কিভাবে কি করে। একটা ভিডিও দেখছিলাম যে আমেরিকাতে কিভাবে ওরা লোক হায়ার করে, মানে আপনার বাসা বাড়ির কোনো কাজের জন্য লোক লাগবে, কিভাবে হায়ার করে, কোন মার্কেট গুলোতে পাওয়া যায়, লয়ার কিভাবে হায়ার করে। ঠিক আছে? এই লয়ার বা এই লোক হায়ারিং নিয়ে প্রচুর কাজ আসে ডিজিটাল মার্কেটিং, প্রচুর।
ঠিক আছে? তো এরপরে ধরেন এনার ভিডিওটা দেখতে পারেন, এনার ভিডিওতে আপনি ইনফরমেশন গুলো পাবেন। তো উনি ক্যাম্পিং এ যায় মাঝে মধ্যে, হ্যাঁ। তো ক্যাম্পিং এ আমি একটা জিনিস দেখে অবাক হয়েছিলাম, মানে অনেক বড় বাগান, মানে অনেক এরিয়া নিয়ে কয়েক বিঘা বা সেরকম বাগান। ওদের কিন্তু জনসংখ্যা কম, মানে তুলনামূলক আয়তনের তুলনায় জনসংখ্যা অনেক কম। তো বাগানের ভিতরে উনি ক্যাম্পিং এ গেছে, তো গাড়ি রেখে চলে গেছে প্রায় 2 কিলোমিটার। তো বলছে গাড়ি ওইখানেই থাকবে সারা রাত, এখানে কেউ গাড়িতে হাত দিতে আসবে না, এবং যদি আসে 3 মিনিটের ভিতরে পুলিশ হাজির হয়ে যাবে যদি আমি কমপ্লেন করি। আর গাড়িতে জিপিএস আছে, সবকিছু আছে, তো গাড়ি চুরি করা ইম্পসিবল। তো বাগানের ভিতরে যেখানে ক্যাম্পিং এ গেল, সেখানে সুন্দর কটেজ করে দেওয়া আছে। কটেজের ভিতরে ওয়াশিং মেশিন, আপনার ওইখানে যেহেতু শীত পড়ে, ফায়ার প্লেসে জ্বালানোর জন্য কাঠ, সবকিছু রেডি। উনি জাস্ট $50 দিয়ে এটা বুক করে আসছে, অনুমতি নিয়ে আসছে, এবং ওইখানে ওনার ক্যাম্পিং করার জন্য যা যা দরকার সব আছে। মজার ব্যাপার হলো ওই বাগানের ভিতরে কোনো কোনো গাছে এরকম ছোট ছোট বক্স আছে, বক্সের ভিতরে ডিম রাখা। বুঝতে পারছেন? ডিম, মানে ক্যাম্পিং এ গেল, ডিম লাগতে পারে, বিভিন্ন ইকুইপমেন্ট লাগে, নুডলস এইসব। তো ওইখানে কি করতেছে, উনি ডিম বের করে নিচ্ছে 1 ডজন, পাশে একটা বক্স আছে, ওইখানে টাকা ঢুকাই দিচ্ছে। বুঝতে পারছেন বিষয়টা? আমাদের দেশে হলে ডিমও নিত, টাকাও নিত। তো ফ্যাক্ট হলো এটা, যে আপনি ওদের কালচার ওদের মতো করে আপনার বুঝতে হবে। ঠিক আছে? এই যে ক্যাম্পিং এ যাই, ক্যাম্পিং একটা বিরাট নিশ বা বিরাট সাবজেক্ট। ক্যাম্পিং এর উপরে প্রচুর ওয়েবসাইট তৈরি হয়, আউটডোর অ্যাক্টিভিটিস এর উপর প্রচুর ওয়েবসাইট তৈরি হয়। তো উনি ওইখানে ক্যাম্পিং এ গেছে, পাশে লেক আছে। আমরা তো চাইলে জাল ঠাল নিয়ে সব মাছ মাছ মেরে একটা অবস্থা করে ফেলতাম, বাট ওই লেকে মাছ ধরতে গেলেও লাইসেন্স থাকা লাগবে, চাইলে মাছ ধরতে পারবেন না। আর আমাদের দেশে ইলিশের সিজনে যে নিষিদ্ধ করে, সেজন্য দেখলাম কত কেজি হলো অবৈধভাবে মানে ধরা পড়ছে, পরে ওইটা মাদ্রাসায় দিয়ে দিচ্ছে দেখলাম। বুঝতে পেরেছেন? আর ওদের ছোট ছোট লেক, ওইখানেও মাছ ধরতে গেলে লাইসেন্স লাগবে, আপনি চাইলে মাছ ধরতে পারবেন না। তো এই ফ্যাক্ট গুলো বলার কারণ হলো যে আমরা যেহেতু ওইসব দেশ নিয়ে কাজ করবো, ওদের এই সেগমেন্ট গুলো নিয়ে কাজ করবো, আমাদের এগুলো লাগবে। যেরকম আমাদের দেশে আপনি একটা পিস্তল কিনতে চান, আপনি সহজে কিনতে পারবেন? পারবেন না। ওদের দেশে কিন্তু এটা কেনা খুবই সহজ, এবং ওরা পিস্তল কিনে কি করে, ওরা হান্টিং এ যায়। এই আঙ্কেলেরও কয়েক রকমের আগ্নেয়াস্ত্র আছে, মানে ওনারা হান্টিং এ যাবে। হান্টিং ওদেশে অ্যালাউড, যেসব বনে হান্টিং করা যায় ওদেশে আপনি লাইসেন্স থাকা লাগবে, আপনি নির্দিষ্ট পরিমাণ পেমেন্ট করে আপনি হান্টিং এ চলে যাবেন। ওনার কয়েকটা হান্টিং এর ভিডিও দেখছি আমি। ওই যে বড় বড় আপনার ওই যে কি বলে বন মোরগ, তারপরে হরিণ, এগুলো সব ওখানে অ্যালাউড, আপনি চাইলে হান্ট করতে পারবেন। এবং হান্টিং করার জন্য সুন্দর সুন্দর কটেজ আছে ওখানে। হান্টিং আপনি বন্দুক নিয়ে বসে থাকবেন, ওখান থেকে ইয়ে করবেন, এইম করবেন, সব সিস্টেম বাগানের ভিতরে করা। বুঝতে পারছেন? তো এখন এই হান্টিং একটা বিরাট নিশ, হান্টিং এর উপরে প্রচুর কাজ হয়। আর আপনারা যদি বলি হান্টিং করতে হবে, আপনি হান্টিং আবার কবে করব ভাই, কোথায় যে করব? ঠিক আছে? তো ফ্যাক্ট হলো এটা। সবাই কি বলে, ভাই ডিজিটাল মার্কেটিং শিখবো, ডিজিটাল মার্কেটিং শিখবো। ভাই ডিজিটাল মার্কেটিং শিখবেন, স্কিল তো শিখবেন, বাট আপনি যখন কানেক্ট করতে পারবেন তখন স্কিলটা কাজে লাগবে বেশি, আদারওয়াইজ হবে না। ক্লিয়ার? তাহলে আপনাদের আজকে থেকে কাজ হবে এরকম ভিডিওগুলো দেখা। আপনি মনের অজান্তেই অনেক কিছু বুঝে যাবেন যে কিরকম হয়, কি হয়। সেদিন একজনের সাথে দেখা হয়েছিল, ওই যে আমার এলাকার, ওই সিঙ্গাপুর থাকে। হুম। তো ওই আমি বলছি বাদাম কিনে নিয়ে আসি। তো নিয়ে আসছি, দুইজন দাঁড়ায় খাবো। তো বাদাম, ভাই বলতেছে এখানেই খাবা? বলছি ভাই খান, সমস্যা কি? বলছে না, বাদাম রাস্তায়, ছোলা বাদাম রাস্তা, মানে রাস্তায় ফেলে দেবো ছোলাগুলা, কেমন একটা না। তা বলছি আপনি আশপাশে তাকায় দেখেন, হ্যাঁ, মানে অন্যরা তো ফেলেছে। অবশ্য ওরা ফেলেছে, আমরাও ফেলাটা কি ঠিক? আমি বলছি আপনার তো এই কালচারটা আসছে, আপনি সিঙ্গাপুর থাকেন তাই। বলছে ও দেশে এটা যদি করে, একদম স্ট্রিক্ট ল আছে এখানে, যে আপনি রাস্তায় ময়লা করবেন ইচ্ছা মতো, এই সুযোগ নেই। এবং করলেও এটা পরিষ্কার করার জন্য লোক আছে, তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়ে যাবে। তো এখন আপনি যেটাই করেন, আপনার লাইফের সাথে সেটা কানেক্ট না হলে আপনি ওই জায়গা থেকে রেজাল্ট বের করতে পারবেন না, আউটপুট আসবে না। ঠিক আছে? তো এখন যেহেতু কোর্সের শুরুতে আছি আমরা, এই কথাগুলো আমি বলে দিচ্ছি, যাতে করে আপনাদের পরবর্তীতে এই জিনিসগুলো বুঝতে অসুবিধা না হয়। যেমন আপনি কিচেন নিয়ে কাজ করতে পারেন, প্রচুর কাজ আসবে কিচেন নিশ নিয়ে, কিচেন সাবজেক্ট নিয়ে ওয়েবসাইট আছে প্রচুর।
তো এখন কিচেনের আইটেম গুলো নিয়ে যদি আপনি কাজ করতে চান, আপনি দেখবেন রান্নাঘরে আবার এই জিনিসগুলো ব্যবহার হয়। ধরেন আপনার বাড়িতে একটা মেহমান আসলো, আপনি কি করেন? ভালো ভালো পিরিচ, চামচ, গ্লাস এগুলো বের করেন না? করেন কিনা? কেন করেন? যে তারে পরিবেশনটা সুন্দরভাবে করবেন, তারা প্রায়োরিটি দিচ্ছেন, এটাই তো। এখন আমরা কি করি, ধরেন আপেল কেটে দেবেন, আপনি কি করেন? তাড়াতাড়ি নিয়ে বডিতে 4 ফাল দিয়ে আপেলটা দিয়ে ছেড়ে দিচ্ছেন, ঠিক না? কিন্তু এই আপেলটাও যে সুন্দরভাবে প্রেজেন্ট করা যায় বা এটা করার জন্য নির্দিষ্ট ইকুইপমেন্ট পাওয়া যায়, এটা কিন্তু আমরা জানি না। ধরেন আমি একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছিলাম, সেটার নাম হলো অ্যাপেল পিলার। ওটা কি হয়, ওর ভিতরে আপেল ঢুকাই দিয়ে এরকম করে ঘুরাইলে পরে আপেলটা গোল গোল হয়ে কেটে কেটে পড়ে। এটা দেখতে হেভি লাগে, মানে প্রেজেন্টেশনটাই চমৎকার। আপনার এটা যদি পিরিচের উপর দেওয়া হয়, মানে যে কেউ খাইতে গেলে একটু মানে সে ইয়ে হবে যে না, খুব সুন্দর করে দিছে তো জিনিসটা। দেখেন এই প্রোডাক্ট, আপনার আইডিয়া না হলে তো এই প্রোডাক্টের মার্কেটিং আপনি করতে হবে। এখন আপনাদেরকে একটা জিনিস দেখে, এটা একটা চ্যানেলের কাজ আমি করতেছিলাম। তো দেখেন, এইটার নাম কি, আউটডোর বাগ জাপার। এই বাগ জাপারের কাজ, বাগ জাপারের কাজ হলো এইটা মূলত আপনার ওই যে মশা বা বিভিন্ন রকমের ক্ষতিকর যে পোকা এইগুলো ওতে আটকায়। এগুলো কি করে, ওরা বাড়ির বিভিন্ন জায়গায় বাগ জাপার গুলো বসায় রাখে, ঠিক আছে, যাতে করে ওদের বাড়ি ঘরে এই ধরনের ক্ষতিকর পোকামাকড় মশা টশা এগুলো ঢুকতে না পারে, ঠিক আছে, ব্যাকইয়ার্ড বাগান টাগান এগুলো। আচ্ছা, লন অ্যাইরেটর। লন অ্যাইরেটরের কাজ কি? লন বলতে যে বাগান, যেটা ওদের তো প্রত্যেকটা ব্যাকইয়ার্ডে সুন্দর ঘাস লাগানো থাকে, ওই ঘাসটা পরিচর্যা করার জন্য এটা লাগে। আচ্ছা, বেস্ট ইউটিলিটি ট্রেলার। ইউটিলিটি ট্রেলার দিয়ে কি করে, এই যে যাদের ওইখানে বাগান টাগান আছে বা যারা ক্যাম্পিং করে বেড়ায়, ওই ট্রেলারে করে বিভিন্ন মালপত্র নিয়ে যায় ওটাতে করে, সেই ধরনের প্রোডাক্ট লাগে, ঠিক আছে। এরপরে যদি দেখাই, ওয়েট মপ, এটা হলো ঘর মুছনি, ঘর মোছার জন্য লাগে। আচ্ছা, পোর্টেবল শাওয়ার। পোর্টেবল শাওয়ার বলতে এটা যে ক্যাম্পিং এ যাওয়ার সময় বা অনেক গহীন জঙ্গলে গেছে, ওইখানে গোসল করবে কিভাবে, পানি দেখলেই নামতে পারবে না, তো এখানে পোর্টেবল শাওয়ার ব্যবহার করে ওরা। এটা নিয়ে যেয়ে এটা দিয়ে গোসল করে, ঠিক আছে। তারপরে হচ্ছে কি অ্যাটিক ল্যাডার্স, এইটা দিয়ে ওই যে বিভিন্ন ধরনের, ওই ওরা আবার কি করে, নিজেদের কাজ নিজেরা করে। হ্যাঁ, ওই যে আঙ্কেলের ব্লগ দেখালাম একটু আগে, ওই যে চ্যানেল দেখালাম অ্যাডভেঞ্চার টিউব, ওনার বাসার নিচে একটা ওই যে আপনার আন্ডারগ্রাউন্ড আছে, এবং প্রত্যেকটা বাসায় কম বেশি থাকে। তো ওনার আন্ডারগ্রাউন্ডটা কেমন হবে, মানে মাটির নিচে যেটুকু বাসার পোর্শন, ওটা আবার প্ল্যান করে, মানে মিউনিসিপাল অফিস থেকে পাস করে নিয়ে আসা লাগে, যে ডিজাইন কি হবে, কোথায় সকেট থাকবে, কোথায় আপনার এসিড ডাক্ট থাকবে, কোথায় হিটার ডাক্ট থাকবে, কোথায় কি থাকবে, সব পাস করা থাকবে। আমার বাড়ি আমার সব এরকম কোনো রুল এখানে নাই। তো উনি বলছে পাস করাইতে নিয়ে আসছি, তো আমি স্থানীয় লোকজনের সাথে কথা বললাম, যারা কাজ করে ওদেরকে আমার কয়েক হাজার ডলার, কয় ডলার বলছিল মনে নাই, কয়েক হাজার ডলার পে করা লাগবে এই কাজটা করে দেওয়ার জন্য। উনি কি করছে, তার 3 ভাগের 1 ভাগ টাকা দিয়ে জিনিসপত্র কিনে নিয়ে আসছে। হ্যাঁ, তো ওই তার ভিতরে একটা এই ল্যাডার ছিল, এই ল্যাডার দিয়ে কি করে, ধরেন বড় বড় বোর্ড আছে না, এই বড় বড় বোর্ড, এটা ধরো সিলিং এ মারবে বা এখানে মারবে, ওই বোর্ড গুলো ল্যাডার দিয়ে উঠায়, ঠিক আছে। আসবো, একটা সেকেন্ড আমি আসছি। তো ওই ল্যাডার দিয়ে কি হয়, ওর উপরে বোর্ড উঠায় দেয়, এটা চাপ দিলে সুন্দর করে বোর্ডটা নিয়ে জায়গা মতো নিয়ে যায়। এবার ও ওই যে ড্রিল আছে ইয়ে আছে, ওটা দিয়ে এটা মেরে দিচ্ছে, ও নিজের কাজ নিজেই করতে পারছে, বুঝতে পারছেন? তো এই প্রোডাক্ট গুলো ওরা কেনে। হুম। তারপরে যে ফোম গান অমুক, এটা জাস্ট একটা চ্যানেল বা একটা যে সেগমেন্টের কাজ আমি আপনাকে দেখাচ্ছি, তাছাড়া ইউটিউব চ্যানেল এটা। তো এই জিনিসগুলো দেখেন, এইখানে যত প্রোডাক্ট আপনি দেখবেন, এরও আমরা জীবনে নাম শুনি নাই, ঠিক আছে। তো এদের মার্কেটিং আবার করতে হবে। দেখেন এখানে আপনাকে যদি দেখা, আমি কতগুলো ইউটিউব চ্যানেলে শুধু কাজ করি। দেখেন ওই যে নাইফের যে চ্যানেলটার কথা বললাম না, সেটা এই যে নাইফের প্রজেক্ট, ঠিক আছে। এটা ওয়েবসাইটও দেখায় আপনাদের, ওয়েবসাইট, এটা হলো ওই প্রজেক্টের এই যে ওয়েবসাইট, এটা অনলি নাইফ, ঠিক আছে। তো বিষয়টা কি, এবং দেখেন এর, যখন আমরা টপিক গুলো নিয়ে রিসার্চ করি বা যখন কাজ করি, তখন কিন্তু এখানে প্রচুর, আপনাদের যদি দেখায়, আমাদের রিসার্চ ওয়ার্ক গুলো করতে হয়।
দেখেন এই প্রত্যেকটা এক একটা নাইফের সেগমেন্ট, প্রত্যেকটা এক একটা টপিক। তো এখন আপনাকে যদি বলি যে বুচার নাইফ, এটা নিয়ে একটা প্রোডাক্ট হবে, এটা নিয়ে কাজ করতে হবে। আপনি বলুন বুচার নাইফ আবার কি জিনিস? বুচার নাইফ দিয়ে আসলে কি করে, ওই আপনার মাংসগুলো এরকম করে স্লাইস করে কাটে, আস্তে আস্তে ছোট ছোট মানে কি বলে পাতলা করে কাটা যায় বুচার নাইফ। তো এরকম বিভিন্ন প্রোডাক্ট আছে যেগুলো সম্পর্কে নলেজ থাকলে, আইডিয়া থাকলে ভালো কাজ করা যায়। এই কারণে এই কথাগুলো বলা। ঠিক আছে? তাহলে আমরা এই জিনিসগুলা করব। এটা আমাদের একটা ডেইলি রুটিনের ভিতরে ফেলে দিব আমরা। বেশি কিছু তো করা লাগতেছে না, আমি জাস্ট দু একটা করে ভিডিও দেখবো, ওই সমস্ত দেশে যারা থাকে ওদের কালচার গুলো দেখলাম, ভিডিও দেখলে ভালোও লাগবে, এনজয় হলো, আবার আপনার কিন্তু আস্তে আস্তে নলেজ গুলো ডেভেলপ করলাম। তো আমাদের পড়াশোনাটা এইভাবে করতে হবে। আপনারা যদি আমি ৫টা ৭টা ওয়েবসাইট ধরাই দিয়ে বলি পড়াশোনা করেন, আপনি করতে পারবেন না। ঠিক আছে? আপনার পড়াশোনাটা ওইভাবে করতে হবে। ক্লিয়ার? এনজয় করে করে পড়াশোনা। তাহলে একটা সেগমেন্ট গেল। এবার দ্বিতীয় সেগমেন্ট হলো পার্সোনাল ব্র্যান্ডিং এর আরো কিছু বিষয় নিয়ে আপনাদের একটু কথা বলি। ঠিক আছে? বলে আজকে শেষ করে দেবো, অল্প করে নিব। তো পার্সোনাল ব্র্যান্ডিং এর ক্ষেত্রে আমি গতদিন বলছিলাম ফেসবুকের কথা, যে ফেসবুকটা আপনাদের কিন্তু প্রধান একটা হাতিয়ার হিসেবে কাজ করবে। ঠিক আছে? তো ফেসবুকে আপনাদের নিজেদের যে পোস্ট বা যে নিজেদের যে কালচার বা নিজেদের যে কাজগুলো করতেছেন সেগুলো তো শেয়ার করবেনই, পাশাপাশি আপনার এই যে ডিজিটাল মার্কেটিং প্রফেশন রিলেটেড বিভিন্ন পোস্ট করতে হবে, এটা মাস্ট। সো আমি ফেসবুকেরটা যেভাবে বলছিলাম কতদিন, আপনারা সেভাবে তো সাজাবেনই। পাশাপাশি আমি বলবো সবার একটা করে লিঙ্কডইন প্রোফাইল থাকতে হবে। লিঙ্কডইন, ঠিক আছে? এটাও একটা সোশ্যাল প্ল্যাটফর্ম, বাট এটা প্রফেশনালদের প্ল্যাটফর্ম। মানে লিঙ্কডইনে ধর, ফেসবুকে কি হয়, ফেসবুকে হয় কি যে আমার মিউচুয়াল ফ্রেন্ড, অমুকের ফ্রেন্ড, তমুকের ফ্রেন্ড, তারা আমার ফ্রেন্ড, আমার আত্মীয় স্বজন তারা আমার ফ্রেন্ড। বাট এইখানে ওইভাবে হয় না। এখানে কে ডিজিটাল মার্কেটার তার সাথে ডিজিটাল মার্কেটার কানেক্ট হচ্ছে, কে ওয়েব ডেভেলপার তার সাথে ওয়েব ডেভেলপার কানেক্ট হচ্ছে, বা আপনার সাথে ওয়েব ডেভেলপার কানেক্ট হচ্ছে। মানে একটা পুরোটাই প্রফেশনাল প্ল্যাটফর্ম, মানে সবাই কোনো না কোনো প্রফেশনে ইনভলভ। তো এই জায়গাটা আমাদেরকে কাজে লাগাতে হবে, এবং পৃথিবীর ভিতরে যত রিমোট জব গুলো পাওয়া যায় সব এই লিঙ্কডইন প্ল্যাটফর্ম থেকে, ম্যাক্সিমাম। তো এইখানে যদি আপনি অ্যাক্টিভিটি বাড়াইতে পারেন, তাহলে আপনার একটা সুন্দর কমিউনিটি তৈরি হবে। ঠিক আছে? তো এখানে কি করতে হবে আমি একটু আপনাদের ট্রিক বলে দিই, সেটা হলো লিঙ্কডইনটা আপনারা খোলার ক্ষেত্রে, লিঙ্কডইনটা বাংলাদেশে এখন রেস্ট্রিক্টেড এই মুহূর্তে, মানে রেস্ট্রিক্ট করে দিচ্ছে নতুন অ্যাকাউন্ট গুলা। কারণ কি, আমাদের দেশে যে ভাই সবকিছু তো সমস্যা, কথা বলতে গেলে যে কি বলবো আর কি না বলবো, মানে বাঙালি ফ্রি পাইলে যে আলকাতরা খায়, একটা কথা আছে না, আসলে এই কথাটা সত্যি। কেন জানেন? ছোট জিনিস দেখেন, আর টাকা পড়ে যায়। দেখেন, এইটা হলো মাস্টার কার্ড। ঠিক আছে? এটা হুম, এটা মাস্টার কার্ড বলে। আচ্ছা, মাস্টার কার্ড কি কাজে লাগে? এটা পেওনিয়ারের মাস্টার কার্ড, মানে ইন্টারন্যাশনাল কার্ড। ঠিক আছে? তো এখানে দেখেন আমার নামও লেখা আছে। ঠিক আছে? সবকিছু আছে। এই কার্ড কিন্তু আসে, এটা ইতালি থেকে আসে। ঠিক আছে? এই কার্ডটা ইন্টারন্যাশনাল কার্ড। তো ডলার লেনদেন, আপনার কোনো কিছু কেনাকাটা, বাইরে থেকে কোনো কিছু কিনবেন, বা বাংলাদেশ থেকে বাইরে কোনো দেশে গেলেন, সেখানে যে পেমেন্ট করে সবকিছু করা যায় এই কার্ড দিয়ে। বা অনলাইন পেমেন্টের সবকিছু এই কার্ড দিয়ে করা পসিবল। ঠিক আছে? তো এইটা কিন্তু বাংলাদেশের বিভিন্ন ব্যাংকও প্রোভাইড করে। সেক্ষেত্রে অনেকগুলো রুলস আছে, আপনার পাসপোর্ট থাকা লাগবে, ডলার এন্ডোর্স করতে হবে, অনেক ঝামেলা। বাট এই একটা কার্ড থাকলে সে কিছুই করা লাগে না। ঠিক আছে? তো এখন এই কার্ড একটা সময় ফ্রিতে পাওয়া যেত। ফ্রিতে কিভাবে, আপনি অ্যাপ্লাই করলে ডাকযোগে আপনার বাসায় চলে আসতো কার্ডটা। অনেকে চায় না ফেসবুকে বুস্ট করবে, বুস্ট করতে গেলে ফেসবুকে পে করতে হয় না, পেমেন্টটা করবেন কি দিয়ে? পেমেন্ট করতে হবে, এই কার্ড লাগবে, অথবা পেপার লাগবে, অথবা কোনো ডুয়েল কারেন্সি কার্ড লাগবে, যেটা বাংলাদেশ ব্যাংক বা বাংলাদেশের যে ব্যাংকগুলো আছে সেগুলো অ্যালাউ করে। তো সেটা করতে গেলে পাসপোর্ট লাগবে, এন্ডোর্স করো, লিমিট আছে, অনেক ঝামেলা। বিশেষ করে সরকার পরিবর্তনের পরে আরো অনেক বেশি ঝামেলা হয়ে গেছে, এখন ভিসা থাকা লাগতেছে অনেক ক্ষেত্রে, ভিসা ছাড়াও দিচ্ছে না। মানে অনেকে যে টাকা পাচার টাচার করে ফেলে, তো অনেক ক্ষেত্রে অনেক ঝামেলা আছে। তো এই ক্ষেত্রে অনেক বেশি স্ট্রিক্ট এখন। তো কি হয়েছে, একটা সময় ফ্রি দিছে এগুলা। তো আমি দেখছি আমার অনেক বন্ধুর পকেটে ৫টা ৭টা করে এটা।
এটা ফ্রি পাওয়া যায়। তখন এরা কি করছে, এরা বলছে না আর ফ্রি দেবো না ভাই, তোমরা বহুত জ্বালান জ্বালাইছো। তো এরপরে এখন বলছে মিনিমাম $100 ট্রানজাকশন বা পেমেন্ট না পাওয়া পর্যন্ত এই কার্ডের জন্য আপনি অ্যাপ্লাই করতে হবে। মানে $100 পেমেন্ট কে পাবে, যে আসলে কাজ করে সেই তো পাবে, তাই না? এক্স ওয়াই জেড যে কেউ তো $100 পেমেন্ট পাওয়ার সুযোগ নাই। তাহলে এটা এখন কঠিন হয়ে গেল না আপনার আমার জন্য? কঠিন কিনা? এটা যদি এখন থাকতো আপনি এখন থেকেই বুস্টের সার্ভিস দিতে পারতেন, যে সফটওয়্যার গুলো লাগে সেগুলো সহজে কিনতে পারতেন, যে জায়গায় অনলাইনে পেমেন্ট করা দরকার সহজে করতে পারতেন। তাহলে আমরা জায়গাটা নষ্ট করছি না, করে ফেলছি না? দেখেন, এই লিঙ্কডইন এর ক্ষেত্রে এটা হচ্ছে ফ্রিতে অ্যাকাউন্ট খোলা যায়, বাঙালি এখন ফ্রিতে লিঙ্কডইন খোলার ব্যবসা শুরু করে দিচ্ছে। হাজার হাজার লিঙ্কডইন বানায়, বানায় বিক্রি করে, কেনার লোকও আছে। ঠিক আছে? তো এখন লিঙ্কডইন তো এভাবে করতে যাবে না। তো লিঙ্কডইন বাংলাদেশি আইপি গুলোর উপরে রেস্ট্রিকশন দিয়ে দিচ্ছে। আর আমরা বাসা বাড়িতে যে আইপি অ্যাড্রেস গুলো বা যে ইন্টারনেট কানেকশন ব্যবহার করি, এগুলো সব পাবলিক। মানে এক আইপি 100 200 500 মানুষ ব্যবহার করছে। ঠিক আছে? তো এর ভিতরে কেউ এই কাজ করতেছে আপনি তো জানেন না। দেখা গেল আপনার আইপি রেস্ট্রিক্টেড এর তালিকায়, তো আপনি ওই দিয়ে অ্যাকাউন্ট খুললে আপনার অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড। আমাদের অনেক স্টুডেন্টের অ্যাকাউন্ট রেস্ট্রিক্ট হয়ে গেছে। তো এক্ষেত্রে আপনাদেরকে আমি বলবো মোবাইলে অ্যাপ নামাবেন। অ্যাপ নামানোর আগে মোবাইলে ডাটা কিনবেন, 1 জিবি ডাটা কিনবেন, 30-35 টাকা নেবে। ডাটা কিনে অ্যাপ নামাবেন মোবাইলে, লিঙ্কডইনের অ্যাপ। এটা ফেসবুক যেভাবে খুলতে হয় ঠিক সেম ভাবে খুলতে পারবেন, খুবই সহজ। বেসিক ইনফরমেশন, নিজের ছবি, নিজের নাম, নিজের ডেট অফ বার্থ, যেগুলো ন্যাশনাল আইডি কার্ডে যা আছে ওইভাবে দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন। ঠিক আছে? করে আপনি কিছু মানুষের সাথে এখানে কানেকশন করবেন, যে মাই নেটওয়ার্ক নামে একটা অপশন আছে, এখানে যদি ক্লিক দেন এইখান থেকে আপনি এই যে অনেক মানুষের তালিকা পাবেন। এই যে নিচে এই দেখেন, এ একজন কি সোশ্যাল মিডিয়া ম্যানেজার, এ হলো হিউম্যান রিসোর্স রিক্রুটিং স্পেশালিস্ট, এ হলো সিনিয়র টেকনিক্যাল এসইও কনসালট্যান্ট। দেখেন সবাই কিন্তু প্রফেশন অনুযায়ী ভাগ করা। তো এদেরকে কানেকশন রিকোয়েস্ট পাঠাবেন, তাহলে এরা আপনার ফ্রেন্ড লিস্টে আসবে। পাশাপাশি এই প্রোফাইলে পোস্ট করা শুরু করবেন, এবং এই অ্যাকাউন্ট কিভাবে সাজাইতে হবে এটা আমি আপনাদেরকে দেখাবো। ঠিক আছে? তো এখানে পোস্ট করা শুরু করবেন, স্টার্ট এ পোস্ট। তো পোস্ট কি পোস্ট করবেন? পোস্ট তো কিছু একটা করতে হবে, তাহলে পোস্ট কি করবেন? ধরেন আপনি কথার কথা আজকের এই ক্লাসের এক্সপিরিয়েন্সটাও শেয়ার করতে পারেন। ঠিক আছে? রায়হান, রায়হান, অয়নরে একটু ডাক দেন তো। মানে আজকে ছবি নেওয়ার কথা ছিল না? তো যেটা আর কি, তো দেখেন এখানে পোস্ট করা শুরু করবেন। এখন পোস্ট কি হতে পারে, যে ল্যাবে বসে আছেন, ল্যাবে কাজ করতেছেন, ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছেন, এটা রিলেটেড পোস্ট হতে পারে। আবার আপনি চ্যাট জিপিটি কে বলতে পারেন, চ্যাট জিপিটি আনবেন কম্পিউটারে, চ্যাট জিপিটি .com। একজন বাইরে গেছে, উনি আসলে তুলবেন। লাইট তো আর এই দুটা জ্বলবে মনে হয়, এর চেয়ে বেশি লাইট নেই। রায়হান কই, রায়হান? আচ্ছা, চ্যাট জিপিটি কে এখানে বলবেন যে গিভ মি সাম, এখানে ফেসবুক দিয়ে দিবেন বা লিঙ্কডইন স্ট্যাটাস অ্যাবাউট ডিজিটাল মার্কেটিং। বুঝতে পারছেন? দেখেন এখানে আপনাকে বিভিন্ন ধরনের টিপস ট্রিক্স বিভিন্ন কিছু শেয়ার করবে। তো আপনি এগুলো নিয়ে পোস্ট করা শুরু করতে পারেন। ঠিক আছে? কারণ পোস্ট গুলো করা জরুরি। অ্যাকাউন্ট যদি আপনি শুধু ক্রিয়েট করে ফেলে রাখেন, অ্যাকাউন্ট গুলো অ্যাক্টিভ থাকে না। ঠিক আছে? এটা ইনঅ্যাক্টিভ দেখাবে, এটা রেস্ট্রিক্ট হওয়ার পসিবিলিটি বেশি। তো এই ক্ষেত্রে আমরা যেটা করব, রেগুলার এখানে পোস্ট করা শুরু করব আর মানুষের সাথে কানেক্ট হবো এখানে। তাহলে কি হবে, আপনি যখন একটা পর্যায়ে পৌঁছাবেন বা 3 মাস বা 4 মাস পরে যে যখন আপনি পিছনে তাকাবেন, তখন দেখবেন আপনার লিঙ্কডইনে এমন কিছু পোস্ট আছে, যে পোস্ট দিয়ে মানুষ আপনাকে তখন কাউন্ট করবে, না উনি একজন ভালো ডিজিটাল মার্কেটার, উনি তো এই থট গুলো শেয়ার করে। আমি কতদিন আমার এক্সপিরিয়েন্সে দেখাইছি যে মানুষ কিভাবে রিচ আউট করে বা মানুষ কিভাবে আপনার প্রোফাইল গুলো ফলো করে। আপনি জানেন না কিন্তু মানুষ করে। ঠিক আছে? তো এখানে দেখেন, আমি যেরকম বিভিন্ন কন্টেন্ট টন্টেন্ট লেখি, এগুলো তো পাবলিশ করি। আপনাদের এখনই কন্টেন্ট লেখার প্রয়োজন নাই বা কোনো কিছু নাই, বাট এই যে বিভিন্ন পোস্ট আমি শেয়ার করি, এই যে দেখেন
আমার এই যে একটা চুক্তি হয়েছে নতুন একটা প্রতিষ্ঠানের সাথে, আমি এটা শেয়ার করে দিছি। ঠিক আছে, আমি কি দাঁড়াবো? ওকে। এটাও কিন্তু ব্র্যান্ডিং। এই ব্র্যান্ডিংটা কেন? কারণ এগুলো ধরেন আমরা আমাদের ফেসবুকে এটা শেয়ার করবো না, তো এটা কিন্তু ব্র্যান্ডিং, এটা ডিজিটাল মার্কেটিং। ঠিক আছে, আপনি যেটাই করবেন সেটা মানুষকে দেখানোটাই ডিজিটাল মার্কেটিং, নাথিং এলস। কারণ আপনার ফেসবুকে মানুষ দেখতেছে বা আপনার ওয়েবসাইটে মানুষ দেখতেছে, ওইটাই মার্কেটিং। ঠিক আছে, এখন আমাদের কাজ হলো আমরা যে প্ল্যাটফর্ম গুলো নিয়ে কাজ করবো, ফেসবুক, ইমেল, এই দুইটা জায়গা আমাদের সেটআপ করে দিতে হবে। এবং আপনার প্রোফাইল দেখে যেন এটা ফিল হয় যে আপনি ডিজিটাল মার্কেটিং। বুঝছেন? আর সেলফি আমার লিঙ্কে শেয়ার করুন। দেখছেন, আমি তো এটা লিঙ্কে শেয়ার করবো, কারণ আমার দরকার কি, আমার প্রফেশনকে ইনফ্লুয়েন্স করা। আমি শেয়ার করবো যে আজকের এই সেশনের অভিযোগ ছিল, আমি আজকে এই বাসার সাথে এই সেশনটা সেটাই শেয়ার করবো, এটাই মার্কেটিং। আপনাকে নিজেকে প্রমোট করতে হবে, এটা শুধু আদারওয়াইজ আপনি কখনোই ফেসবুকে দাঁড় করবেন না। আর দেখাবো সেলফি না, সেলফি নিয়ে তো সবসময় হুম, আমারও রিচে দিয়েছে। তো হ্যাক হলো যে আপনি যা করবেন এটাই মার্কেটিং। হ্যাঁ, দেখেন আমি এখানে যে পোস্ট গুলা করি, বিভিন্ন রকমের পোস্ট আমি করি। ঠিক আছে, বিভিন্ন থট শেয়ার করি। তো মানুষ এসে কিন্তু বুঝবে যে না, আমি ডিজিটাল, এটাই জরুরি। এরপর দেখেন, গতকালকে আমি কি করলাম, গতকালকের একটা জিনিস দেখেন। আপনাদের ইমেল ক্রিয়েট করতে হবে, ভালো ইমেল লাগবে। ইমেল আমাদের কেমন, মনে করেন আপুর নাম কি? আচ্ছা, ধরেন সাদিয়া আপু, সাদিয়া আপুর মেইলটা কেমন জানেন? সাদিয়া 272832@gmail.com। মোস্টলি আমাদের ইমেল অ্যাড্রেস এরকম, মোস্টলি, ঠিক না? তো এই মেইল দিয়ে যদি আপনি কাউকে মেইল করেন, সেও আপনারে 420 ভাববে যে কেমন। ঠিক আছে, এখন হাই হাই, ক্লাস তো শেষ, ভিডিও দেখতে হবে আপনার। দেখছেন? তো দেখেন আমার মেইলটা দেখেন কি, আই অ্যাম আসনাত আবির @gmail.com। আমার মেইলটা দিয়ে আমি মেইল করবো, এটা দেখতে বেশি ভালো লাগবে না আপনি 272832 দিয়ে মেইল করলে বেশি ভালো লাগবে? সো মেইল কিভাবে প্রফেশনালি ক্রিয়েট করবো এটার উপরে আমি দেখাবো আপনাদের। So, আমি একটা ছোট জিনিস দেখাই। সো গতকালকে আমি জাস্ট একটা রিচ আউট করছি আর কি, এটা 10 মিনিট স্কুল, আপনারা চিনেন হয়তো বা 10 মিনিট স্কুলকে, তাই না? তো এখানে আপনার আইমান সাদিক ওটার ওনার। সো আইমান সাদিক এবং ওদের প্রতিষ্ঠানে আমি একটা রিচ আউট করছি, এটা জানি না আমি কাজ করবে কিনা, বাট আমার কাজটা আমি করতেছি, আমার মার্কেটিং আমি করতেছি। মেইলটাকে আপনি এখানে পড়তে পারবেন যে আমি ওদের জন্য একটা ফ্রি ফেসবুক অডিয়েন্স টার্গেটিং মাস্টার ক্লাস কোর্স ডিজাইন করতে চাই বা এটা রেকর্ড করতে চাই, সেই সাপেক্ষে তাদের সাথে আমি এই ইন্টারাকশনটা চালাতে চাচ্ছি। তো আমি এখানে দেখেন পুরো মেইলটা এভাবে সাজাইছি। এই মেইল, এই ধরনের বিজনেস মেইল কিভাবে সাজাইতে হয়, কিভাবে এগুলো লিখতে হয়, এগুলো আপনারা শিখবেন আস্তে আস্তে। এবং এর সাথে আমার কিছু অ্যাটাচমেন্ট এখানে দেখেন, আমি আমার সিভি অ্যাটাচ করে দিছি, আমার ভিডিও পোর্টফোলিও, আমার কিছু পোর্টফোলিও এখানে শেয়ার করা আছে, এবং এটার কোর্স মডিউল সবকিছু দিয়ে আমি এই যে ইমেইলটা করে দিছি। এখন ওরা আমাকে এগ্রি করবে কি না করবে এটা আমি জানি না, কিন্তু যদি করে, করতে তো পারে। তো সম্ভাবনা কখনো উড়ে গিয়ে যাবে, আপনি এটা মনে করলে হবে না যে এটাও তো হবেই না বা হবে না, হতেও তো পারে। তো আপনাকে রেগুলার এই ধরনের কাজগুলো করতে হবে। ডিজিটাল মার্কেটার শুধু হয়ে বসে থাকে তো লাভ নাই, আপনাকে অপরচুনিটি খুঁজতে হবে। এখন আমি এইখানে এই কাজটা করার সাহস কখন পাইছি?
বা 10 মিনিট স্কুলের সাথে কখন আমি প্রপোজাল দিতে সাহস পাইছি, যখন আমি দেখছি না আমার পিছনে তাকানোর মতো কিছু জিনিস আছে। আমার ফেসবুক, আমার লিঙ্কডইন, আমার ওয়েবসাইট ভিজিট করলে তারা কিছু না কিছু পাবে, যেটা দিয়ে অ্যাটলিস্ট তাদের বিবেচনায় আসা উচিত যে না, একে নেওয়া যাবে, একে দিয়ে একটা কাজ করানো যায়। মানে এখানে আমি যে আমার পোর্টফোলিও অ্যাটাচ করে দিছি, আমার লাস্ট 10 বছরের পোর্টফোলিও অ্যাটাচ করা আছে, আমার প্রায় 500-র উপরে ক্লাস ভিডিও অ্যাটাচ করে দেওয়া আছে। সেগুলো যখন তারা দেখবে একটা আইডিয়া তো হবে যে না, এই মানুষটাকে দিয়ে এই কাজটা করানো যেতে পারে। তো এখন আপনি যদি আপনার ট্র্যাক গুলো না রাখেন, আপনার জিনিসগুলো যদি না রাখেন, আপনি মানুষকে অ্যাপ্লাই করতে পারবেন না, ভালো সুযোগও আসবে না। তো আমি জানি না কিন্তু এই সুযোগ আমি পাবো কিনা, পেতেও তো পারি, ঠিক কিনা? তো ফ্যাক্ট হলো এটা। ধরেন আপনারা অনেক সময় চিন্তা করেন যে ভাই এটা হবে না। ধরেন এই যে আমি ই-শিখনে কাজ করি, ই-শিখন কিন্তু বাংলাদেশের নাম করা প্ল্যাটফর্ম একটা। ই-শিখনে আমি জব পাইছি কেমনে, বা ওখানে ওদের কাজ করি কেমনে, কিভাবে পাইলাম? পাইছি এইভাবে রিচ আউট করছিলাম আর কি। করার পর ওদের ওদের পছন্দ হয়েছে, ওরা আমারে নক করছে, আমার সাথে এগ্রিমেন্ট করছে, মিলে গেছে সবকিছু, আমি কাজ করি, এখন ওদের হয়ে কাজ করি। এই যে লাস্ট 11 তারিখে আমি যে এগ্রিমেন্টটা করলাম, এটা দেখেন, আপনাদের দেখাই। ওই যে প্রায়োগিকের সাথে আমি গত ক্লাসে আপনাদের দেখাইছিলাম, এগ্রিমেন্ট কিন্তু হয়ে গেছে। ওই দিন ওই যে একটা মিটিং করার কথা ছিল, দেখাইছিলাম না? এগ্রিমেন্ট কিন্তু ডান, এই যে প্রায়োগিকের সাথে দেখেন, ডান। তো এরা কোথায়? চিটাগাং বেজে একটা প্রতিষ্ঠান। তার সাথে আমি যশোরে বসে কাজ করতেছি না। এখন আপনি যদি মনে করেন যে পসিবল না, তাহলে পসিবল না। আপনি মনে করেন পসিবল, বর্তমান বিশ্বে কোনো কিছু ইম্পসিবল না। একটা ছেলে আসছে আমাদের এখানে কাজ করাবে, হচ্ছে হাফেজি পড়ছে, হাফেজি কমপ্লিট। তো ওর এক চাচি, আহ, তার ছেলে থাকে হলো কানাডা। তো চাচি হলো এই কোরআন শিক্ষা দেয় আর কি, বিভিন্ন মানুষকে কোরআন শরীফ পড়ানো শেখে। তো ওর ছেলে যেহেতু কানাডা থাকে, ওনার থ্রুতে ওনার অনলাইন মার্কেটিংটা বুঝাইছে। এখন অনলাইনে উনি কোরআন শেখাচ্ছে বিদেশি কিছু মানুষকে, এবং এক এক ব্যাচে 50 থেকে 100 জন করে অ্যাডমিট হয়। তো প্রত্যেকের কাছ থেকে 2,500 টাকা করে নিচ্ছে। 50 জন অ্যাডমিট হলে কয় টাকা ভাই, একটু হিসাব করেন। কোরআন শিখাচ্ছে। ওই ছেলে আমার কাছে আসছে, বলছে ভাইয়া আমার চাচি এটা করতেছে, তাহলে আমিও তো করতে পারি, আমি তো হাফেজ মানুষ, আমি তো কাজটা করাইতে পারি, তো এটা তো ভালো কাজ। আমি বলছি ভাই এটা তো অবশ্যই ভালো কাজ, কারণ আমার মতো মানুষ, ধরেন আমি কোরআন শরীফ যদি না পড়তে পারি, তাহলে আমার কিন্তু ওটা শেখার জন্য এখনো পর্যাপ্ত সময় নেই। বা আমি হয়তো বা কোথাও গিয়ে শিখবো, আমি কিন্তু যেতে পারতেছি না, অনেক সময় লজ্জাও লাগে যে এই বয়সে এখন মাদ্রাসায় যাব, ছেলেপেলের সাথে এটা করবো। তো অনেকে কিন্তু বাসায় বসে এটা করে ফেলতে পারে। ও অপরচুনিটি কিন্তু ওর চাচি ধরে ফেলছে। ও আগ্রহী, ও এখন ওই মার্কেটিং করাবে, সো ওর ভিডিও শুট টুট করবো, ওর আসার কথা আছে। সো মানুষ কোথায় কোথায় কাজ করতেছে ভাই, চিন্তা করে। সব ডিজিটাল মার্কেটিং করে, সব ডিজিটাল মার্কেটিং এর ফল। তো আপনারা যেহেতু এই কোর্সে আসছেন, আমি আপনাদেরকে এমন কিছু স্ট্র্যাটেজি দেখাবো, হয় বিজনেস ডেভেলপ হবে, নাই কিছু জিনিস নিজে ডেভেলপ করতে পারবেন, নাই ফ্রিল্যান্সিং করবেন, নাই রিমোট করবেন, না হলে জব করবেন। কিছু না কিছু একটা হবে যদি আপনি লাগেন। কিন্তু আপনি যদি মনে করেন যে না হবেই না, তাহলে হবে না। কারণ আমি ধরেন একটা বিরাট আশা নিয়ে কিন্তু কাজগুলো করি, আমি 10টা প্রতিষ্ঠানকে রিচ আউট করি, 10টায় আমি রিপ্লাই পাই না, আমি হয়তো একটাই পাই, বা 3টা থেকে রিজেক্ট হই। ওই রিজেক্ট হলে আমি বুঝি যে কেন রিজেক্ট হয়েছি আমি। আমার ওইখানে কিন্তু তারা মেইল করে যে তোমার এই কারণে তুমি এই 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 সেগমেন্টে তুমি কাজ করতে পারবে না, তোমার এই ল্যাকিং গুলো তুমি পূরণ করো। তখন আমি ফোকাস করি যে আচ্ছা ঠিক আছে, এখানে রিজেক্ট হয়েছি, তাহলে এই কাজটা আমি কমপ্লিট করবো বা এটা আমি শিখবো। তো ওই যে বলে না, ফেইলিউর ইজ দ্য পিলার অফ সাকসেস, কখন? যখন ওই যে আপনি প্রয়োগ করতেছেন, করে ফেল হচ্ছেন, তখন ওই শিক্ষাটা নিয়ে যখন আপনি কাজে লাগাচ্ছেন, আর আপনি ফেল হয়েছেন, আপনি আশাই ছেড়ে দিলেন যে ভাই হবেই না, তো হলো না। তো আমি আমার এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করতেছি কিন্তু ওই কারণে ভাই, আমি কিন্তু আপনার রেগুলার আমি মানে সব জায়গায় অ্যাপ্লাই করি, বসে বসে 500-7টা অ্যাপ্লাই থাকে আমার। রিজেক্ট খেলে খাবো, খাইলাম কেন, এবার দেখি যে কি কি আমার রিজেকশনের তালিকায়। তখন আমি এটা অ্যানালাইসিস করে শিখি যে আচ্ছা এই এই জায়গাগুলোতে তাহলে আমার ল্যাকিং আছে, বা এটা আমার ইমপ্রুভ করা দরকার। তো নিজেকে বুঝতে পারা, নিজের আইডেন্টিটিটা নিজের মতো করে বোঝা, এটাই সবচেয়ে বড় জিনিস। বুঝতে পারছেন? ডিজিটাল মার্কেটিং এর যে ফিল্ডে আসছেন ভাই, কিছু না কিছু হয়ে যাবে। ব্যবসা করতে পারবেন বা যে কোনো কিছু। আপনাদের জাস্ট আমি প্ল্যান দেব, আইডিয়া দিব, আপনি জাস্ট এক্সিকিউশনে যাবেন, দেখবেন আপনার হয়ে গেছে। ছোট ছোট ব্র্যান্ড আজকে কোথা থেকে কোথায় চলে গেছে, শুধুমাত্র একটু স্ট্র্যাটেজি মেনটেন করে চলার কারণে।
ঠিক আছে? তো আপনাদের যেটা বললাম, লিঙ্কডইনটা মোবাইল ডাটা কিনবেন, মোবাইলে একটা অ্যাপ নামাবেন লিঙ্কডইনের, অ্যাপ স্টোর প্লে স্টোর থেকে নামায় নেবেন। জাস্ট এটাতে আপনার নর্মাল যে ইনফরমেশন গুলো, আমাদের যে ইনফরমেশন গুলো এইগুলো আমরা প্রোভাইড করবো, করে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবো। আর পোস্ট গুলা কিভাবে দিলেন সেটাও দেখালাম। আবার মানুষের পোস্টও কপি করে বাড়তে পারেন, তাতেও সমস্যা নেই। আমার দরকার অ্যাক্টিভিটি, প্রথমে আমার দরকার অ্যাক্টিভ থাকা, মানে অ্যাকাউন্টে যদি টিকে তারপরে এটা সাজাতে পারবো আমি। এরপরে আপনাদের ব্র্যান্ডিং এর উপরে ক্লাস হবে, যে এরকম এরকম ডিজাইন কিভাবে তৈরি করবেন, এটার উপর ব্র্যান্ডিং এর আপনার ক্লাস করাবো আমরা, ঠিক আছে? পাশাপাশি আপনাদের নিজেদের কিছু ছবি তুলতে হবে। ছবি কিভাবে তুলবেন? ছবি কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এই যে আমরা ইন্টারভিউ নিচ্ছি না, যে দেখেন বাইরে কত মানুষ দাঁড়িয়ে আছে দেখছেন, ইন্টারভিউ দিচ্ছে কিন্তু। ওই বাইরে গেলে দেখতে পাবেন, আসার সময় দেখে আসছেন, সব ইন্টারভিউ দিচ্ছে। এদের সিভি দেখে আমাদের কিন্তু শর্ট লিস্ট করা, আমি নিজে করছি। যার সিভি দেখে পছন্দ হয় না, বা ডাকে উনি। তো সিভি দেখে কি দেখে, সিভিতে মানুষ প্রথমে দেখে ছবি কি আছে। এখন আপনি, আমার ফ্রেন্ড আসছে মাঝে, ও ম্যাথে অনার্স মাস্টার্স কমপ্লিট, তো বলছে দোস্ত যে জায়গায় দিয়ে রিজেক্ট, যে জায়গায় রিজেক্ট। আমি বলছি তোর সিভি দেখা। তা দেখাইছে, তা আমি বলছি তোর সিভি দেখে আমার যা মনে হচ্ছে তা অফিসের মধ্যে বলতে পারলাম না, পরে তুই যদি তোর সাথে দেখা হয় পরে বলে দিবানে, বন্ধু বান্ধব, ঠিক আছে? তা বলছে না বল দেখি কি সমস্যা বল। আমি বলছি তোর সিভি দেখে মনে হচ্ছে, ও হিন্দু মানুষ, তো আমি বলছি তো সিভি দেখে মনে হচ্ছে কি তোর শ্রাদ্ধ হয়ে গেছে। মানে তোর ছবি দেখে মনে হচ্ছে তোর শ্রাদ্ধ হয়ে গেছে। মানে ছবিটা তুলেছে কোনো কম্পিউটারের দোকান থেকে, ছবিটা ঠিক এরকম হয়। হ্যাঁ, কলারটা এরকম বের এখানে নিচে আবার হইলো গোল গলা গেঞ্জি পরা, কলারটা এরকম ভাঁজ, শার্ট, আর এরকম করে এরকম করে ছবি তুলেছে। বড়ি আছে আমার মতো, বড়িটাও বেড়ে গেছে, এরকম করে ছবিটা। আমি বলছি, এই ছবি তুই যদি কাউরে দিস সে তোরা ডাকবে? তোর তাকে দেখে পছন্দ হওয়া লাগবে যে তুই এই জবের জন্য তোর, তারপরেই ডাকবে। আমি বলছি তুই আগে আজকে বাড়ি যে বা মেসেজে তুই আগে জামা কাপড় দে, টাকা না থাকলে নিয়ে যা জামা কাপড়। বলছে কি জামা কাপড়? আমি বলছি ব্লেজার কিনবি একটা, একটা শার্ট কিনবি, যেহেতু ওর সরকারি চাকরি বা বিভিন্ন কর্পোরেট জব গুলোতে, একটা ব্লেজার কিনবি, একটা শার্ট কিনবি, অ্যাটলিস্ট নিচে লুঙ্গি পর, সমস্যা নাই, ওইটা পরে সুন্দর করে ছবি তুল। কিন্তু ছবিটা তুলতে হবে কোথায়? ল্যাবে তুলবি। ল্যাবে লাইট সেট আপ থাকে, ক্যামেরা থাকে সুন্দর, কিভাবে ছবি তুললে ভালো ছবি হবে ওরা কিন্তু এটা সুন্দর করে তুলে দেবে। এবং আমরা কি করি, ছবি কখন তুলি জানেন? বিশেষ করে ছেলেরা ছবি তোলে চুল কাইটে এসে শেভ করে, সোলা মুরগির মতো লাগে সময় ছবি তুলে। বাস্তব চেহারার সাথে মিল পাওয়া যায় না। চুল কেটে দেখবেন, কাটার সময় ভালো লাগে, গোসলের পরে দেখবেন ৫-৬ দিন না গেলে ভালো লাগে না কিন্তু। খেয়াল করে দেখছেন না? ৫-৬ দিন না গেলে ভালো লাগে না। মেয়েদের ক্ষেত্রে আপুরা ভালো জানবে যে কোন সময় নিজেকে দেখতে সুন্দর লাগে, কারণ মানুষের লুক সবসময় ন্যাচারাল থাকে না, ঠিক আছে? তো ওই সময় কি করবেন, ৫টা ৬টা করে ছবি তুলবেন। সবার হাতে ডিভাইস আছে এখন, ছবিগুলো খুবই ইম্পর্টেন্ট। তো আপনি দেখেন, আমি সবসময় আমার হাতের কাছে কয়েকটা করে ছবি রাখি। কেন জানেন? বিভিন্ন জায়গায় পোস্ট করার সময় লাগে। আপনাদের দেখাচ্ছি, এই দেখেন আমি বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন সময় ছবি তুলি, ঠিক আছে? দেখেন, এই যে এটা ধরেন পাঞ্জাবি পরে তোলা আছে, হুম, এটা দেখেন ডেস্কে কাজ করতেছি সেভাবে তোলা আছে, ক্যাজুয়াল লুক। তারপরে এটা একটা ফরমালে তোলা আছে, এটা ফরমালে তোলা আছে, এটা ফরমালে তোলা আছে, দেখেন ডিফারেন্ট ডিফারেন্ট লুক। বাট আমার দেখেন, আমি যেহেতু শেভ ক্লিন শেভ করি না, আমি দেখেন সব জায়গায় আমার যে লুকটা আমি সেটা রেখেই ছবিগুলো করছি, ঠিক আছে? এটা দেখেন, এটা একভাবে তোলা, এটা দেখেন এটা একভাবে আছে, এটা একভাবে আছে, এটা একভাবে আছে। সো ফ্যাক্ট হলো কি, যে আপনার হাতে যখন এরকম ৫-১০টা করে ভ্যারিয়েশনের ছবি থাকবে, আপনি বিভিন্ন ব্র্যান্ডিং এর কাজে লাগাতে পারবেন। তো এটা গুরুত্বপূর্ণ। আপনার যেহেতু ডিজিটাল মার্কেটিং, আমি বললাম তো নিজের প্ল্যাটফর্ম গুলো আগে শক্ত করতে হবে। তো এখন অনেকের কোশ্চেন আসে, বিশেষ করে আপুদের ক্ষেত্রে, যে ভাই আমি তো ছবি টবি ওইভাবে দিই না, বা আমার তো মুখ বাঁধা থাকে এটা। So, কোনো ব্যাপার না, আপনি মুখ বাঁধা ছবি শেয়ার করতে পারেন যেগুলো করবেন, এটাতে কোনো ইয়ে না। মানে আপনি যেমন আপনার তেমন ব্যক্তিত্বটাই প্রকাশ করেন না। সিভি দিয়েছে অনেকেই, তার এই ছবিতে দেখতেছি এক, বাস্তবে দেখলে চিনতেই পারতেছি না। ওই ছবি দিয়েও তো লাভ নেই। আমি দেখতে গোপাল ভাঁড়, আমি যদি শাহরুখ খানের মতো ছবি লাগাই ফেলি, তাহলে আমি তো রিজেকশন তো ইন্টারভিউতে যে হয়ে যাবো, হবে না? বলেন আপনি। আমি বাস্তব কথা বলতেছি ভাই, আমি বলছি না, আমি বাস্তব কথা বলি। শুনতে খারাপ লাগতেও পারে, ভালো লাগতে পারে। আর ধরেন আমার ভুঁড়ি আছে, কথা নেই। কারণ আমি ধরেন চিন্তা করলাম কি, মুখ রেখে সিক্স প্যাকের একটা ওই যে শাহরুখ খানের বডি লাগাই দেবো, দিয়ে আমি সুন্দর করে ছবি টবি দিয়ে পোস্ট করলাম।
আর আপনি যখন আমার দেখলেন, হ্যাঁ, মানে যা যা বিশেষণ লাগান দিলেন, আরে এই কাম করো তুমি। আপনি যেমন আপনার দেখতে তেমনই লাগা উচিত, ওর চেয়ে বেশি দরকার নেই, কম দরকার। আমরা এগুলো করি তো আমরা জানি, ঠিক আছে। এই যে সিভি আমরা 500 600 সিভি এখানে পাইছি এই পোস্টের জন্য, তো এখানে অনেক মানুষই আছে যে তার যে ছবি, গলা কাটা ছবি লাগাই দিছে, সে নিজে জানা সেটা যাই করছে, সিভিতে স্কিল লিখে ভরে বেড়েছে, মানে দুনিয়ার কোনো কিছু অভাব নাই যে পারে না। মানেও কিছুই পারে না, ঠিক আছে। তো বিষয়টা কি যে আপনি যেভাবে মানুষকে আপনাকে প্রেজেন্ট করুন, মানুষ আপনাকে সেভাবে চেনবে। পার্সোনাল ব্র্যান্ডিংটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ যদি কাজ পেতে চান বা করতে চান, আদারওয়াইজ পাবেন না, ঠিক আছে। তো আমি যে কথাগুলো বলছি জানি না কতটুকু ভালো লাগছে আপনাদের বা কতটুকু কানেক্ট করতে পারতেছেন, বাট এগুলোই ফ্যাক্ট, এগুলোই লাগবে। ভালো লাগতেছে আপু, না রাগ হচ্ছে বলেন তো? বুঝতে পারছি না তো। ভালো না লাগলেও বলবেন, ঠিক আছে। আমি বলছি না আমরা ফ্রেন্ডলি ওয়েতে ক্লাসগুলো করবো, আমরা এখানে কোনো প্রেশার নেব না, ঠিক আছে। প্রেশার নেওয়ার জন্য এখানে তো আসি নাই। আমরা এখানে আমাদের লাইফ এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করবো, কিভাবে আমাদের মিডিয়াম গুলো কাজে লাগানো যায়, কিভাবে নিজেকে গ্রহণযোগ্য করা যায়, এটাই আমাদেরকে জানতে হবে ভালো করে, ঠিক আছে। কারণ নিজের ব্যক্তিত্বটা ভালো হওয়াটাও জরুরি। মানুষ আপনাকে কাউন্ট করবে না। জানেন কিভাবে ব্যক্তিত্ব ভালো করতে হয়? কয়েকটা টিপস বলে দিই, ঠিক আছে। মসজিদে নামাজ পড়তে যাবেন শুক্রবারে, টাকা দেবেন। কেউ সাহায্য চাইলে সাহায্য দেবেন। কেউ কোনো একটা প্রোগ্রামে চাঁদা চাইছে, 20 50 টাকা করে দিয়ে দেবেন, ব্যক্তিত্ব ভালো হয়ে যাবে। মানুষের কাছে ব্যক্তিত্ব ভালো রাখাটাও জরুরি, মানুষ আপনাকে কাউন্ট করা জরুরি। অনেক মানুষ আছে জানেন, গেলে দেখবেন রাস্তা দিয়ে মানুষ সালাম দেয়, তাই না? আপনি মানুষকে সালাম দেওয়ার অভ্যাস করবেন, তাহলে সালাম পাবেন, ঠিক আছে। এইগুলা কিন্তু জরুরি। আমি এলাকায় যার সাথে দেখা হয়, আমি ভালো মন্দ জিজ্ঞেস করে তারপরে যাই, দেখা অ্যাটলিস্ট এরকম করি, ব্যস্ত থাকি। কারণ কি, মানুষের সাথে একটা সম্পর্ক তৈরি না হলে আপনাকে দাম দেবে না। দাম দেওয়াটাও জরুরি আমাদের ক্ষেত্রে, কারণ আমরা যেহেতু এখানে লোকাল ক্লায়েন্ট নিয়েও কাজ করব, মানুষ যেন আমাকে রেফার করে, না ছেলেটা ভালো, ওর সাথে কাজ করতে পারো। অনেক মানুষ চায় না কাজ করতে। এই যশোরে অনেক প্রজেক্ট পাই আমরা। এই আমার আমার কাছে মেসেজ আসে, কল আসে। এই আইটি পার্কের অনেক প্রতিষ্ঠানের সিইও আমার সাথে খুব ভালো সম্পর্ক। কেউ বললে বলে, আবির আবির, হ্যাঁ হ্যাঁ, ও করে দিবে, ও করে দিবে, ওকে দিয়ে দাও কাজ, ওকে দিয়ে দাও। এই রিসেন্টলি একটা খুব বড় প্রজেক্ট পাইছি। তো এটা আমাদের উজ্জ্বল দাসের বর্ণ আইটি নামে একটা প্রতিষ্ঠান আছে নিচে। সুজলদার কাছে যখন আমার নাম গেছে, বলছে চোখ বন্ধ করে আবিরের কাজ দিয়ে দাও। তো এটা কেন রেফার করলো? কারণ তার সাথে আমার সুসম্পর্ক আছে তাই। সে একটা প্রতিষ্ঠানের মালিক, তার সাথে কি প্রথম থেকে আমার সম্পর্ক ছিল? আমি সম্পর্কটা তৈরি করছি, কিভাবে তৈরি করছি? আমি যখন রাজি, উনি ওই প্রতিষ্ঠানের মালিক, আমি দেখা উঠতে বসতে তার তার সম্মান দিছি, তার সাথে দেখা হলে আমি সেভাবে কথা বলছি, তারপরে আমার সম্পর্কে আস্তে আস্তে সে জানছে। একটা অবস্থান একদিনে তৈরি হবে না, বুঝতেছেন? এই জন্য বলছি যে আসলে আমরা যে কাজগুলো শিখবো শুধুমাত্র ওই কম্পিউটারের সামনে বসে থাকা পর্যন্ত সীমাবদ্ধ নাই এখন। ওয়ার্ল্ড ওয়াইড কম্পিটিশন, সবকিছুই আপনার ইম্পর্টেন্ট। তাহলে অনেক কথা বললাম, আজকে ছেড়ে দেবো। তাহলে ক্লাস ভিডিও আমি সেভ করে আপনাদের